মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাবি না, হবে না মা, আমি এখানে থাকবো না, থাকবো না আমি এখানে। আমাকে এখান থেকে বেরোতে হবে, রাধাকে শাস্তি দিতে হবে মা, আমি রাধার শাস্তি চাই। আরে ওই সেন বাড়ির লোকেদের পথে বসাবো, আমার পায়ে এনে ফেলবো, ঠিক যেরকম আজকে আমি অন্যের পা ধরছে সেরকম। কি বললি? এই তাড়াতাড়ি মিটিং শেষ কর, এসে আমার পাটা টেপ। ওরে বাবা, হরে কৃষ্ণ, এ কে রে? কি জাত রেল গলা? হ্যাঁ হরে কৃষ্ণ, এ মানুষের গলা? এই তোদের মিটিং শেষ হলো, আয় এদিকে, পা টেপ। আমি তো হরে কৃষ্ণকে থেকে বের করে নিয়ে দেবো। আমার মেয়েকে আমি এভাবে অসহায় হয়ে এখানে থাকতে দেবো না। আমি বাড়িতে যাচ্ছি, আমি বাড়িতে যাচ্ছি, যদি হাতে পায়ে ধরবো, ওদেরকে বলবো আমার মেয়েকে ছাড়িয়ে দিয়ে আস। হরে কৃষ্ণ, আমার মেয়ে থাক। আমি তোকে এখানে থাকি, আমি কথা দিচ্ছি তোকে, তোকে আমি এখানে রাখবো না, আমি তোকে ছাড়িয়ে নিয়ে যাবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একবার শুধু এই খাঁচা থেকে বেরোতে দাও আমায় রাধা, তারপর তোমার প্রাণ পাখিকে কি করে খাঁচা ছাড়া করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, খুব ভালো করে। এই যে কি দেখছো? জানি না। জানি না মানে কি? কিছু ভাবছো? না মানে ওই আমার তো এখানে প্রয়োজন ফুরিয়েছে, তো আমি তো আর এখানে থাকছি না। আপনি পপুলার খেয়াল রাখবেন, কেমন? ওকে আপনার মতো করে বড় করে তুলবেন, মানুষের মতো করে মানুষ করবেন, ঠিক আছে? চলে যাবে? এখানে থাকারও তো কোনো কারণ নেই যে থেকে যাব। এই সব খাবি না? কত খাবি তুই? কত খাবি? সব খাবি, সব খাবি না? সব খাবি তুই, সব খাবি? আমার মেয়েটাকে তুই ঠিক আছে। কি করলেন এটা? বেশ করেছি, বেশ করেছি। ওই মেয়েটাকে, ওই শয়তানিটাকে আমি এবারে খুন করে ফেলবো। না, একদম ওর গায়ে হাত তুলবেন না বলে দিলাম। বাহ বাহ বাবা, হরে কৃষ্ণ, আদিত্য চমৎকার, চমৎকার। কে লাগে ও তোমার? কে লাগে শুনি? কে লাগে ও তোমার? জোর করতে তোমার দরজা করে উতলে পড়ছে, উতলে। হরে কৃষ্ণ। হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, আমি দুধে মিশে গেছে আটি, আমার মেয়ে এখন আটি, তাই সে জেলা দিতে রয়েছে। আমি ওকে খুন করে দেবো, আমি ওকে শেষ করে দেবো। আপনি ওকে কি করছেন কি আপনারা? সব কি কথা বলছেন? চুপ করো। শয়তানি আমার মেয়েটাকে কারচুপি করে জেলে পাঠিয়েছে। তো তাই বলে আপনি রাধাকে মারবেন? মারবো? শুধু মারবো না, ওকে একবার আমি
এরপরে আমি শেষ করে দেবো হরে কৃষ্ণ। দেখুন, আপনার মেয়েকে আপনার মেয়ের পাপ কুকর্ম জেলে পাঠিয়েছে, অন্য কেউ এর পেছনে দায়ী নয়। চোপা চোপা করছিস তুই, চোপা করছিস তুই। যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোকে না, খবরদার না। রাধার গায়ে হাত দিতে হলে আমাকে পেরিয়ে যেতে হবে। দেখ রাধা, আজই তোকে কিভাবে আগলে রেখেছে। কি ব্যাপার, কি হয়ে? ও বর দিদি গো, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। তুমি কোথায় পায়ে পড়ছি তোমার, আমি বর দিদি। ও বর দিদি গো, বাবা গো ছাড়ো। তোমার আমি পায়ে পড়ছি বর দিদি। ও বর দিদি, ও বর দিদি, আমার মেয়েটাকে আমার মেয়েটা ফিরিয়ে দাও। ছাড়ো। আমার বলে অনেক মেয়েটাকে আমার ফিরিয়ে দাও। ছাড়ো, পা ছাড়ো, পা ছাড়ো, ওঠো। বর দিদি, আমার আমি বুঝতে পারছি না তোমার সাহস কি করে হয়। তোমার মেয়ে যা করলো তারপরে তোমার সাহস কি করে হয় এ বাড়িতে পা রাখার? ভুল ভুল করে ফেলেছে বর দিদি। আমার মেয়ে তো ছোট, ভুল করে ফেলেছে। আমার মেয়েটাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসো বর দিদি। বর দিদি, তোমার হাত ধরছি, তোমার পা ধরছি, আমার হাত ধরছি বর দিদি। আমি কথা দিচ্ছি, এখানে ফিরিয়ে নিয়ে এলে তোমার মেয়েটাকে, আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাবো। আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাবো। হরে কৃষ্ণ এখানে থাকবে, তুমি দেখতে হবে না, নিয়ে চলে যাবো বর দিদি। দিদি, আমার মেয়েটা ওখানে খেতেই পাবে না গো, না খেতে পেয়ে মরে যাবে গো। আমার মেয়েটা আর বাঁচবে না গো। অনেক আমার মেয়েটাকে আমার ঘরে ফিরিয়ে দাও, জ্যান্ত ফিরিয়ে দাও। বাঁচাও বাঁচাও, মেয়েটাকে আমার বাঁচাও। আমার বন্ধু, আমার সেই ছোট্টবেলাকার বন্ধু ইন্দু যদি আজকে থাকতো বাড়িতে, তাহলে আমার মেয়েটাকে কি এই অবস্থায় দেখতে পারতো? আমাকে পাঠাতোই না, আমার মেয়েকে পাঠাতোই না, কিছুতেই জেলে পাঠাতে দিত না। এই মহিলা কিছু নাটক করতে পারে বটে। দিদি, আমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মায়ের স্নান এবং বরণ দুই সম্পূর্ণ হল। এবার আসতে চলেছে সেই মহেন্দ্রক্ষণ। আমি অনুভব করতে পারছি মা আসছেন। মা আসছেন, মা গো। আর মাত্র 13 মিনিট বাকি বাবা। মা গো, আর কি কোনো উপায় নেই? আর কি কিচ্ছু করার নেই? এতগুলো মানুষের সামনে এত বড় একটা অনাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, কেউ সেটাকে আটকাবে না? কেউ কোনো প্রতিবাদ করবে না? মাধবী,
আমি একটু ওদিকে যাচ্ছি, নাহলে আবার পরে এটা নিয়ে কথা হবে। তুমি দিদির কাছে থাকো। একবার যদি পুজো হয়ে যায়, আমার মেয়েটার বাকি জীবনটাও শেষ করে দেবে ওই লোকটা। এটা পাপ হচ্ছে বৌরানী। আর একটা পাপকে ঢাকতে গিয়ে এরা সবাই মিলে আরো বড় পাপ করছে। তুমি সবটা চুপচাপ দেখবে, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না তুমি। বৌরানী মা, আমি তো জানতাম তুমি স্নেহময়ী। তুমি কবে থেকে এত নিষ্ঠুর হয়ে গেলে মা? তুমি তো সবার মা। তুমি কি করে এই অনাচার সহ্য করছো? আমি মা হয়ে আমার নিজের মেয়ের এই পরিণতি সহ্য করতে পারছি না। দেখতে পারবো না আমি নিজের চোখে আমার মেয়ে এই পরিণতি। ঠিক হচ্ছে না দিদা, জিনিসগুলো একদম ঠিক হচ্ছে না। ওই মেয়েটা তো বাড়াবাড়ি না করলে তো এগুলো কিছুই হতো না। আর দ্বিতীয় যে শুধু শুধু কেন জ্যাঠামশাইয়ের কথা অমান্য করতে গেল কে জানে বাবা। তুমি আটকে দাও এই অনাচার, থামিয়ে দাও। হীরা দিদির সহায় হও মা, হীরা দিদির সহায় হও। অনিষ্টকে আটকাতে গিয়ে যদি আজকে হীরা দিদির কোনো অনিষ্ট হয়, তাহলে যে ন্যায় বলে আর কিছুই থাকবে না মা। তুমি এর বিচার করো বৌরানী মা, তুমি এর বিচার করো। ছাড়া দাও, ছাড়া দাও বৌরানী মা, ছাড়া দাও। মা, চন্দ্র সূর্য সব তোমার কথাই হতো। তাহলে একটা দিন কি নির্ধারিত সময়ের আগে সূর্য উঠতে পারে না? যদি তা না হয়, তাহলে আজ অন্যায় জিতে যাবে, অন্যায় জিতে যাবে। এটা করো না মা, এটা করো না। আজ তোমার পরীক্ষা, আজ তোমার পরীক্ষা। দরজা খোলো, দরজা খোলো। বেরোতে দাও, বেরোতে দাও আমাকে, আমাকে বেরোতে দাও প্লিজ। আর মাত্র 11 মিনিট বাবা। এবারে তাড়াতাড়ি করুন, হাতে আর 11 মিনিট সময় আছে, তারপরে সূর্য উঠে যাবে। ওং সর্বমঙ্গল মঙ্গলে। মা, বাঁচিয়ে নাও তোমার সন্তানকে। এখন তুমি শেষ ভরসা।
তোর পরীক্ষা মা, সব মিথ্যে, সব মিথ্যে। তোর পরীক্ষা মা, তোর পরীক্ষা, তোর পরীক্ষা মা। বাবা, আর কিন্তু 10 মিনিট বাদেই সূর্যোদয়। সূর্যোদয়ের আগে দেবীর পায়ে ফুল নিবেদনটা সেরে নি। সূর্যোদয় হতে আর 10 মিনিট বাকি। সূর্য ওঠার আগেই এই ফুল আমি দেবীর চরণে অর্পণ করব, তারপরেই উনি দেবীত্ব লাভ করবেন। আজ থেকে উনি মা, আমাদের সকলের মা। ইরাকে বাঁচিয়ে নাও মা, ইরাকে বাঁচিয়ে নাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মাধবীদি, ফার্নিচারের ব্যবসা, হ্যাঁ। পারিবারিক ব্যবসা পারিবারিক না, আমি নিজেই করেছি। কিভাবে হলো? সে অনেক কষ্ট, অনেক দুঃখ, মানে আমার জীবনের অনেক ইতিহাস। কেন? গ্রামের মেয়ে, আবার গ্রামেই বিয়ে হয়েছে, মানে গ্রাম মানে শহরে বিয়ে হয়েছে, কিন্তু শহরে বিয়ে হয়েছে তখন অতটা শহর না, পয়সা না থাকলে শহর গ্রাম কিছু নাই। শ্বশুরবাড়িতে এসেছি, খুব অভাব সংসার, 9 জনের ফ্যামিলি, খুব অভাব। বাবা মার অবস্থা ভালো ছিল, কিন্তু বাবা মা বলছে না, শহরে দেখে বিয়ে দিলে ছেলে যা হোক করে খাওয়াবে, শহরে অনেক কিছু কর্ম আছে, কর্ম করে খাওয়াতে পারবে। বাবা মা বিয়ে দিয়েছে, ঠিক আছে। আর আমাদের গ্রামে তো একটু ছোটোবেলায় বিয়ে দিয়ে দিতে হবে। আমার 15 বছর ছোটো বিয়ে হয়েছে। আছি, ঠিক আছে। আমার স্বামী একটা দোকানে কাজ করতো। আচ্ছা, ওখান থেকে যা আসে ওতে আমাদের 9 জনের খাবার জোগাড় হয় না, বড় ছেলে তো। আর শ্বশুরমশাই কিছু বেশি করতে পারে না, আর তো কেউ, মানে ছোটো ছোটো সবাই ভাই বোনেরা সবাই ছোটো ছোটো। তা আমি বললাম কি করা যায়। লোকের বাড়ি কাঁথা সালাই করেছি, লোককে রান্না করে খাইয়েছি, সে অনেক, মানে অনেক দুঃখ, অনেক। বলছে ওইটাই নামবো এত বড় কাজে। আলমারি কারখানা উনি করতে আমাকে বললেন। উনি আবার আমাকে বললেন যে আমি তোমাকে সব সিট দেবো, রং দেবো, তালা চাবি দেবো, সব দেবো, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? না, ওই যে আলমারিগুলো বানাবে একটাও পয়সা লাভটা খাবে না। ধরো এই মাসে তোমাকে 5টা মালের দাম দিচ্ছি, ওইগুলো বিক্রি করবে, করে আবার
পরের মাসে একটা মাল বাড়িয়ে দেবে, 6টা হবে। আবার 6টা হবার পর বিক্রি করলে 10টা হবে, 10টার থেকে 12টা হবে। ওই পয়সাটা কিন্তু একটাও খাবে না। আমার কথা দাও, আমি তাহলে তোমাকে সব দিয়ে দাঁড় করিয়ে দেবো। তো উনি আমার কাছে ভগবান, উনি আমাকে যে জায়গায় নিয়ে গেছে। এবার আমার স্বামীও ব্যাংকের চাকরিটা পেয়েছে, যাক ওখান থেকেও কিছু একটু হচ্ছে। ছেলে মেয়েরাও বড় হয়েছে, 3টে ছেলে মেয়ে, একজন 9-এ পড়ছে, একজন 8-এ পড়ছে, একজন 6-এ পড়ছে, এরকম অবস্থা। ওদিকেও পড়ানো শোনানো করছি, ভাই বোনগুলোকেও মানুষ করতে হচ্ছে, আবার বড় ননদের বিয়ে দিতে হচ্ছে, সব আমি মানে যা করেছি জীবনে আমি লড়াই করেছি। তো আজকে দিনে ব্যবসা কত দূর দাঁড়িয়েছে? ব্যবসা আমি এখন গোবিন্দ কৃপায় অনেক দূরে নিয়ে গেছি। বাহ, আমি 2বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুর জেলায় আমার একবারে মানে লোককে যদি জিজ্ঞেস করেন ওখানেই বলবেন শর্মা স্টিল ফার্নিচার। ও চলুন। কটা শোরুম? আমার 6টা শোরুম। বাহ, আর কারখানা কটা? কারখানা আমার 2টো। বাহ, খাট আলমারি টেবিল সব? এগুলো সব। কর্মচারী কতজন কাজ করে? 500 জন। ও বাবা, সামলায় কে পুরো এত বড় একটা ব্যবসা? ব্যবসা আমার একজন ম্যানেজমেন্ট আছে, মানে আমার ছেলে, বড় ছেলে, সে টিচার। আবার আমার হাজব্যান্ড ছিল মেন ভগবান, এসেছে। আমরা কোনোদিন দুজনে ঘড়ি দেখি না। রাত্রি যে হয়েছে, রাত্রিবেলা ঘড়ি দেখছি না, খাচ্ছি না, খাওয়াই না, ঠিক আছে, ও খাচ্ছি না, ঠিক আছে, চলো খাবো না, ওই রাত কেটে গেছে। এত পরিশ্রম করেছি, লড়াই শুধু আমি করেছি, আমি আমার হাজব্যান্ড, দুজন ছেলে মেয়ে মানুষ করার জন্য। শ্বশুর শাশুড়ি ভাই বোন সবাইকে মানুষ করে, সবাই কিন্তু আমাদেরকে ওই আসনেই রেখেছে। ওকে রামচন্দ্র বলে, আমাকে সীতা বলে। আর যা হবে এখনো পর্যন্ত ওরা বলবে দাদা বৌদিকে জিজ্ঞেস করো, তারপরে কাজ হবে না, তো হবে না। এটাই আমার কাছে পাওনা। আর আমি এতগুলো আমার যে ছেলে আছে, আমার যে 400-500 জন ছেলে কাজ করছে, ওরাও আমার কাছে আমার ছেলে, নিজের ছেলে। ওদের যদি হাত কেটে যায় মনে হয় আমার ছাতি কেটে গেছে। নিজে হাতেই কাজ করেন এখনো? কারখানায় যান? হ্যাঁ, কারখানা তো বাড়িতে আমি নিয়ে বসে আছি সবসময়। সব দোকানগুলোতে যান মাঝে মাঝে? হ্যাঁ, যেতে হয়তো, কোনো উপায় নেই, নিজের ব্যবসা দেখতে হয়তো। ওই রকম আর কি। আমার পুরো শোরুম 4-6টা সব জায়গায় আছে। ঝাড়গ্রামে আছে, খড়গপুরে আছে, বিষ্ণুপুরে আছে, আর আপনার কাঁথিতে আছে, চণ্ডীপুরে আছে, বাহ, মেদিনীপুরে আছে, মেদিনীপুর ওপারে আছে। আমার ফ্যাক্টরি আছে 2টো। কত বছর হয়ে গেল? 35 বছর আমি নিজেই করেছি, মানে একবার শূন্য থেকে করেছি। খুব ভালো। এত লড়াই করেছি যে ওই লড়াইয়ের দাম পেয়েছি। মনমোহন সিং এর কাছে পেয়েছি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রথম, আব্দুল কালামের কাছে পেয়েছি ন্যাশনাল অ্যাওয়ার্ড, মোদির বাবুর কাছে পেয়েছি। ওইখানে তো আমি মানে উনার হাত থেকে পেলাম না, সেবার কলরাজ মিশ্রর কাছে পেয়েছি। খুব ভালো, এত আর পেয়েছি। খুব ভালো। ঠাকুর আপনাকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। হ্যাঁ, আমার গোবিন্দ যা করেছে, গোবিন্দ। খুব ভালো। ভালো থাকবেন দিদি, ভালো থাকবেন। ওই ওনার আশীর্বাদে আমি চলছি এ পর্যন্ত। পাপিয়া দি কলেজে পড়ান? হ্যাঁ। কি সাবজেক্ট পড়ান? আমার হচ্ছে এডুকেশন। আচ্ছা। আমার ছোট থেকেই শখ ছিল আমি কলেজে পড়াবো। MA রেজাল্ট বেরোবার আগে আমার বিয়ে হয়ে যায়। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতেও কিন্তু সবাই পড়াশোনার মানে আমার মা শাশুড়ি হেডমিস্ট্রেস ছিলেন। আমার বাবাও ভেবেছিলেন যে এখানে আমার পড়াশোনাটা ঠিক হবে, আমি MPhil বা PhD করব। কিন্তু ব্যাপারটা কি হলো যে আমার শ্বশুরমশাই আমার এমনিতে খুবই স্নেহ করতেন, ভালোবাসেন, কিন্তু উনি চাকরি বা পড়াশোনার দিকে আর আমাকে এগোতে দেননি। মানে মাস্টার্স আমি খুব ভালো রেজাল্ট করেও আমি আর এগোতে পারিনি। আমার হাজব্যান্ডের কিন্তু কোনো না ছিল না, বা আমার শাশুড়ি মাও একটু মানে রাজি ছিলেন, কিন্তু শ্বশুরমশাইয়ের ওপর কেউ কথা বলতে পারতেন না। এবার যার জন্য কি হলো না, আমার মানে একদম আমি পুরো হাউসওয়াইফ হয়ে গেলাম। তারপর আমার মেয়ে হয় 2001-এ। তারপর আস্তে আস্তে আমি তাকে স্কুলে নিয়ে যাওয়া আসা করতে করতে বেরোনো শুরু করি। এবং আমার বোন চিরকাল ছোট থেকে একটা ব্যাপার ছিল যে ও আমার কাছেই পড়তে ভালোবাসতো। তো পড়াতে যেতাম বাপের বাড়িতে গিয়ে, ওর যে ব্যাচমেট বা আমি ওখানকার, আমার শ্যামবাজারে বাপের বাড়ি, ওখানকার মানে অনেক স্টুডেন্ট পেতাম। আমি এই পড়াশোনাটাকে কন্টিনিউ করে গেছি। দিদি আমার বোন এসছে, বোন আর আমার বোনের হাজব্যান্ড। তা ওই বোনের জন্যই আমার বলতে পারেন যে পড়াশোনাটা ধরে রাখতে পেরেছিলাম, কারণ ওকে পড়াতাম আর ওর বন্ধুরাও আমার কাছে পড়তো। তারপর 2010-এ আমার শ্বশুরমশাই মারা যান। তখন আমার হাজব্যান্ডও আমাকে অনেক সাহায্য করেছে এবং বলছে তুমি আস্তে আস্তে চেষ্টা করো। কিন্তু 13 বছর, বিয়ের 13 বছর পর মানে আমার নিজেকে মানে সেটেল করাটা মানে একটা বিশাল ব্যাপার হয়ে যায়, কারণ সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তাও আমি মনে জোর নিয়ে আস্তে আস্তে মানে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে করতে আমি 2012-তে কলেজে ঢুকি। এবং কলেজের প্রিন্সিপাল ম্যাডামের কাছেও আমি খুবই কৃতজ্ঞ, কারণ উনি আমাকে খুব স্নেহ করেন এবং আজ অবধি সেই জার্নি চলছে আমার। এবং আমি যে শেষ অবধি কলেজে পড়াতে পারছি এবং এত স্টুডেন্ট আমাকে ভালোবাসে এবং আমিও তাদের খুব ভালোবাসি, তা এটাই আমার একটা পাওয়া। কোন কলেজ? কলেজের নাম কি? ওমেন্স খ্রিস্টান কলেজ, তালিকার। ভালো থাকবেন দিদি, ভালো লাগলো কথা বলে, পরিচয় হয়ে ভালো থাকবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে আমি এসেছি শাশ্বত চট্টোপাধ্যায় অর্থাৎ অপুর বাড়িতে। অপুকে তো আপনারা সবাই চেনে, আপনাদের প্রাণের মানুষ, কিন্তু অপুর অন্দরমহলটাকে কি চেনেন? এসো, এই যে এসো এসো এই যে বাবা, আয় বস। মানে সামনে এত বছর গড়িয়ে গেছে নাকি? হ্যাঁ, আমরা এতটাই বুড়ো হলাম? আমরা হইনি, ওরা বড় হয়েছে। না, ওকে তো আমি এরম দেখেছি, তারপর আর দেখিনি, তারপর এরম দেখেছি। অপুদা যখন বিয়ে করে তখন আমরা এক আকাশের নিচে করছি, এক আকাশের নিচে হচ্ছে একটা ফ্যামিলি ছিল, মানে অন্যরকম পরিবেশ। তো তখন আমরা অপুদাকে বলি, তুমি কাকে বিয়ে করছো? তখন বলছে আমার বউ ইংরেজি পড়ায়। মহুয়া তোমার সঙ্গে কি ভাষায় কথা বলে? ইংরেজিতে? না, অপুদা তুমি আমাকে বলো, তুমি শুভেন্দু চট্টোপাধ্যায়ের পুত্র। হ্যাঁ। প্রথম থেকেই তোমার কাছে জগৎটা অনেক বড়, কারণ উনি উত্তম কুমারের ভীষণ কাছের ছিলেন। সুতরাং তোমার ছোটবেলাটা একটু বলো যে কিরকম ছিল। আমি ছোটবেলায় বাবার সঙ্গে খুব শুটিং দেখতে যেতাম এবং থিয়েটার দেখতে যেতাম। বাবাও শুটিং করেন, উত্তম জেঠিও শুটিং করেন, চোখের সামনে ভানু বন্দ্যোপাধ্যায় ঘুরছে। তুমি তো রিসেন্টলি একটা ছবি করেছো, ওনার যে বিখ্যাত ছবি, আমি জমালয় জীবন্ত ভানু, সেটা অন্য গল্প, একদমই অন্য গল্প। সেই ছবিটা রিলিজ না, আমার খুব ইন্টারেস্ট, আমি খুব দেখি ছবিটা, খুব দেখা কাছের ছবি। এবার আমার মহুয়াকে একটা প্রশ্ন আছে, তোমাকে আবার আসছি পরে। মহুয়া, তুমি যখন জানতে পারলে যে এক আকাশের নিচে শাশ্বত চট্টোপাধ্যায়, তখন শাশ্বত চট্টোপাধ্যায় হচ্ছে আকাশের সূর্য, মানে মেয়েরা পাগল, এখনো পাগল, তখন আমি বলছি। তা তোমার যখন সম্বন্ধ হলো যে এরকম শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে তোমার বিয়ে হবে, তখন তোমার কি মনে হয়েছিল? প্রথমত আমার ক্রাশ ছিল একটু বেনুদা, মানে ফেলুদা টাইপের, আর তোপসে আমার বন্ধুদের বেশি পছন্দ ছিল। কিন্তু যখন ওর সাথে আলাপ হলো, তো আমি ভাবিনি যে জিনিসটা এই দিকে যাবে। হ্যাঁ, তো আলাপ হয়েছে একটা কমন আমাদের একজন দিদির বাড়িতে। তো তারপর থেকে ওই মানে উদ্যোগ নিয়ে ওনার কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে পরের দিন, তখন তো ল্যান্ডলাইন, তো ল্যান্ডলাইনে ফোন করে, মানে যেন অনেক দিনের পরিচয় এরকম করে আমার মার সাথে ওই ফোনে কথা বলে নিল। আচ্ছা একটু নিয়ে বেরোচ্ছি, কি কাকিমা মাসিমা, আমি আই ডোন্ট রিমেম্বার, কিন্তু ওই কটার মধ্যে ওকে ফেরত দিয়ে যেতে হবে। তো মা হঠাৎ করে, মানে আমার এত সোজাসুজি বলো। হ্যাঁ, বাবা কিন্তু জানতো না, মানে বাবা জানাটা একটা অন্য। তবে আমি কিন্তু আগে শ্বশুর মশাই পছন্দ করেছি, তারপরে কিন্তু এরকম দিল খোলা আমি এখানেই হবে বিয়ে। তারপর কি হলো? তারপরে ওর সাথে আলাপ হলো। আমার অ্যাজ ইউজুয়াল আমার পেছনে লেগেছে ভীষণ, আমার খুব বিরক্ত লেগেছে, সারাক্ষণ আমাকে টিজ করে যাচ্ছে। কিন্তু কেন? আমি তো তার সাথে প্রথম আমার আলাপ হয়েছে, আমি ওকে ইগনোর করে বাকিদের সাথে কথা বলছি। পরের দিন হঠাৎ করে একটা ফোন ল্যান্ডলাইনে, আচ্ছা শোনো, তোমাকে আমার নাম্বারটা দেওয়া হয়নি। আর প্রথম দিনই ও বাপিকে বলে রেখেছে, যার জন্য বাপি লাস্ট ডে অবধি, মানে বাপি আমার বিগেস্ট সাপোর্টার। তোমাদের আলাপের কতদিন পরে বিয়ে হয়েছে? বেশি দিন না, 1 বছরও কাটেনি, 3-4 মাস। আচ্ছা অপুদা, তুমি অভিনেতা হবে এটা কবে থেকে ভেবেছো? ভাবোইনি। পাড়ার ছেলে, রকে বসে আড্ডা দিতাম বন্ধু বান্ধবদের সঙ্গে, কলেজ যেতে হয় তাই যাচ্ছি। তো একদিন হঠাৎ একটা ঘটনা ঘটলো যে বাবা আমাকে খুব সিরিয়াসলি সকালবেলা ডাকলো। রাজা বসন্ত রায় রোড থেকে বেরিয়ে সোজা দেখলাম বাইপাস, তখন সদ্য পাশে একটাই রিসর্ট ছিল। বাবা এসে এইসব রিসর্ট, এখানে তো লোকে প্রেম করতে আসে। কি হলো? তারপর বলে একটি প্যাডেল বোট ছিল, প্যাডেল বোটে উঠলেন। বাবা আমাকে নিয়ে ওই ঝিলের মাঝখানে কি গলা ধাক্কা দিয়ে ফেলে দেবে? কিছু করি না বলে প্যাডেল করতে করতে মাঝে মাঝে এখানে দাঁড়া। হ্যাঁ, তুই জীবনে কি করতে চাস একটু বলবি? মানে বুঝতে পারছে না কেউ আমি কিছু আদৌ কিছু করবো কিনা। অভিনয় করবো, খুব সুন্দর প্রফেশন। সকালে বাড়ি থেকে বেরোনো থেকে আরম্ভ করে বাড়িতে যতক্ষণ না ঢুকছি, প্রত্যেকটা আমি কি খাবো না খাবো সব প্রডিউসারের দায়িত্ব। এবার শুটিংয়ের জন্য বিভিন্ন জায়গায়, আজ দার্জিলিং, কাল ওখানে এখানে ঘুরবো। আর তৃতীয়টা মনে রেখেছিলাম, বাবাকে বলিনি, প্রত্যেক ছবিতে আলাদা আলাদা হিরোইন। 3টে রং কারণের জন্য আমি বলেছিলাম আমি অভিনয় করব। তাতে আমার বাবা বললেন, তুই ভাত রাঁধতে জানিস? আমি অভিনয়ের সঙ্গে ভাতের কি সম্পর্ক? না তোর মা জানে। হ্যাঁ, দিদিমার কাছে শিখেছি। তো অভিনয়টা কি কিছুই শিখতে হয় না? মানে ভাত রান্নার থেকেও সোজা কাজ। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে কি করব?
তারপর জোছনদার সঙ্গে কথা বললেন, বললেন যে ছেলেটাকে একটু দেখো। তো সেই থেকে শুরু থিয়েটার, এবং থিয়েটারেও তাও 1.5 বছর কোনো স্টেজে উঠতে পারিনি। ওই মাল তুলেছি, ঠেলায় করে মাল নিয়ে একাডেমি গেছি, লাইট, এইসব 1.5 বছর করার পরে একটা ছোট্ট রোলে সতী বলে একটা নাটকে 1 সিনের একটা রোল করেছিলাম। আর প্যারালালি একটা সুবিধা হয়েছিল, ওই ওদের সোনেক্স বলে একটা প্রোডাকশন হাউস ছিল, তাতে করে কি ওই এডিটিংটা কিভাবে হয়, ক্যামেরা অপারেশন কিভাবে হয়। এমনও হয়েছে ওই সোনেক্সের যে গলিটায় আমি ক্যামেরা নিয়ে ফলো ফোকাস করছি, আমার সাবজেক্ট কে জানো? তখনকার টেলিভিশনের সুপারস্টার সব্যসাচী চক্রবর্তী। ওই গলি দিয়ে হেঁটে আসুন, আমি ফোকাস করব, এটা আমার ট্রেনিং। ওইভাবে ক্যামেরা শিখেছি, ক্যামেরা অপারেশন শিখেছি। রবি রঞ্জন মৈত্র তখন এডিট, ওখানে দেবাংশু সেনগুপ্ত, এদের কাছ থেকে সব প্যারালালি ওগুলো শিখতাম। আমি বুমও ধরেছি, ট্রলিও ঠেলেছি, ক্যামেরাও অপারেট করেছি। এতগুলো সুযোগ তখন পেয়েছিলাম। এবার তোমার পর্দায় প্রথম কাজ কি? টেলিভিশনে ছোট ছোট কাজগুলো করতাম, অ্যাসিস্ট করতাম ওদের প্রোডাকশনে, এবং মেন একটা লিড পেলাম, সেটা হচ্ছে সপ্তর্ষি বলে একটা 5 এপিসোডের সোনেক্স থেকে একটা প্রোডাকশন হয়েছিল। একজন টিচার, যেটা রোল করেছিলেন জোছনদা মাস্টারমশাইয়ের, এবং তার শেষের দিকে যখন তিনি মারা যাচ্ছেন, স্বপ্নে 2জন স্টুডেন্ট আসে। একজন ভীষণ অ্যারোগেন্ট, যেটা আমি করেছিলাম, আরেকটা চরিত্র ছিল যে খুব ভালো, সেটা আরেকজন করেছিল। সেটা আমার ওই প্রথম 10 সেকেন্ডের একটা অ্যাপিয়ারেন্স, ডায়লগ ছিল তাতে 4 লাইন। সেই তোমার প্রথম কাজ। প্রথম ছবি রাজা মিত্রের নয়নতারা। বাবা এক্সট্রা ছিল, সেখান থেকে বাবা সুপারস্টার। বাবা অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, প্রভাস এদের সঙ্গে ছবি করছে। বাবার ছবি এখনো চলছে, ক্রু আমি দেখতে যাব। এবার আমাকে বল, তুই কি করবি ভেবেছিস? তোরটা বল। আমি তো এই জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। আমি বিএসসি অনার্স ইন মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি পড়েছি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। তো এখন আমি আর কি ভাবছি এবার কি করা যায়। ডেফিনেটলি অ্যাক্টিং এর দিকে একটা ইচ্ছে তো আছে। ইচ্ছে না, ওটা তো রক্তেই আছে। হ্যাঁ, 2 জেনারেশন। কিন্তু এখন অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। তোকেও আমরা পর্দায় দেখতে চাই, আশা করি দেখতে পাবো, খুব তাড়াতাড়ি দেখতে পাবো। কিন্তু যাই করবে বাবার গাইডেন্সে করবে, কেমন? তাহলে কাজটা অনেক বেটার হবে, অনেক ভালো হবে। বাবা পরিচালক হিসেবে অসাধারণ, সেই সুযোগ যদি আসে তাহলে তো একদম। পরিচালক হিসেবে তুমি আমাকে এক আকাশেও ডিরেক্ট করেছো, বিষপ্রান্তরেও ডিরেক্ট করে, দুটোই আমাদের জি বাংলার প্রোডাক্ট। এক আকাশে তো আমি লাস্ট 9 মাস আমি ডিরেক্ট 9 মাস ডিরেক্ট করেছি। কে বেশি বন্ধু, বাবা বেশি বন্ধু না মা বেশি বন্ধু? মা। আমার যাই হয় মায়ের থ্রু দিয়ে বাবাকে যায়, বাবার কাছে যায়। বাবা একটু রাগু না? রাগু না, বাবা আসলে একটু প্রোটেক্টিভ বেশি। তো কি আটকাচ্ছে তাতে? বাবা আটকাচ্ছে ভাই। হ্যাঁ, এই তো বসে থাকি, টিভি দেখছি, বেকার যেদিন শুটিং থাকে না, আমি একটু ওর সঙ্গে বেরোলাম, রাতে ডিনার করে ফিরবো, কিছু আটকাচ্ছে তো। বাবা যে বলছিল কার সঙ্গে একটা ডিনারে যাওয়া হয়, সেটি কে? ওই বন্ধু বান্ধব সবাই মিলেই যাওয়া হয়। তা কোন দিকটা বেশি যাওয়া হয়? আমার সব বন্ধুরা সব এই বাড়ির কাছাকাছি থাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে আপনি? আমি। কেমন আছেন এখন? ভালো, অনেকটা সুস্থ। ডক্টর বাসু, ঈশ্বরকে অশেষ ধন্যবাদ দিন যে ওই সময় আমি আপনার কাছে পৌঁছেছিলাম। তা না হলে এতক্ষণে কিন্তু আপনার শেষকৃত্য সম্পূর্ণ হয়ে যেত। আপনি আমাকে বাঁচিয়েছেন, সেজন্য ধন্যবাদ, কিন্তু আপনাকে কিচ্ছু দিতে পারবো না। আরে না না ডক্টর, সেসব কথা পরে আসছে। সেসব কথা তার আগে আপনি আপনার কথা বলুন আমাকে। আচ্ছা, আপনার কোন রকম ভাবে স্মৃতিশক্তি লোপ পাওয়া বা অ্যালজাইমার বা ডিমেনশিয়া এই জাতীয় কোনো রোগ আছে? না না। সুগার? না। প্রেশার? না। ডায়াবেটিস? না। বাহ, তার মানে তো আপনি মোটামুটি ফিট। হ্যাঁ, মোটামুটি ফিট। আমি নিয়মিত জিমে যাই, এক্সারসাইজ করি। ভেরি গুড।
তা এরকম ফিট একজন মানুষ আপনি মনে করতে পারছেন না? আপনার পানিহাটির নার্সিং হোমে সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল একটা কেস, যেটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে, থানা পুলিশ হয়েছে। মনে করতে পারছেন না? ডক্টর বাসু, আমি কিন্তু সেই সময়কার নিউজ পেপারগুলো কালেক্ট করেছি। তার মধ্যে একটা নিউজ পেপারে ছোট করে একটা খবর আমি পড়েছি। কি খবর? উর্মিলা মুখার্জির, যদিও নিউজটাতে উর্মিলা মুখার্জির নামটা কোথাও উল্লেখ করা নেই, কিন্তু সেই পার্টিকুলার ডেটে একজন পেশেন্টের মৃত্যু হয়েছিল এবং আপনি সেই পেশেন্টের অতি করেছিলেন। মিস্টার বাসু, মনে পড়ছে আপনার? বললাম তো আমি কিচ্ছু জানি না। আপনি সব জানেন মিস্টার বাসু, সব জানেন আপনি। প্লিজ স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। আপনি একজন শ্রদ্ধেয় ডক্টর, আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু প্লিজ ডক্টর, প্লিজ একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনার স্টেটমেন্টের ওপর একটা মানুষের জীবন, তার অস্তিত্ব টিকে আছে, আর সেই অস্তিত্ব সংকটে আছে। আমি আপনাকে রিকোয়েস্ট করছি ডক্টর বাসু, প্লিজ সত্যিটা বলুন, প্লিজ মুখ খুলুন, সত্যিটা বলুন। বললাম তো আমার কিচ্ছু মনে নেই, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। সারাদিন আমি অনেকগুলো ওটি করি, অনেক সন্তানের জন্ম হয় আমার অপারেশন থিয়েটারে। প্রত্যেককে মনে রাখা সম্ভব নয়, সেটা আপনিও জানেন। প্রত্যেককে মনে রাখা সম্ভব নয় সেটা আমিও জানি ডক্টর, প্রত্যেককে মনে রাখা সম্ভব নয় সেটা আমি জানি, বাট যে কেসটা একটু বিতর্কিত, যে কেসটায় একজন খুন হয়েছিল, সেটা নিশ্চয়ই মনে রাখা স্বাভাবিক। তার কারণ সেই কেসটা বাকি সবকটা কেসের থেকে আলাদা। সেটা নিয়ে থানা পুলিশ হয়েছিল, সেটা নিশ্চয়ই আপনার মনে থাকার কথা। কি হলো, কি হলো ডক্টর বাবু? বলুন, বলুন, মুখ খুলুন, বলুন। বললাম তো আমি জানি না। ডক্টর বাবু, আপনি না বললে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? না, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি ডক্টর বাবু, আপনাকে কিন্তু আবার খুন করার চেষ্টা হবে। প্লিজ মুখ খুলুন। আপনি যদি কিছু জানেন প্লিজ সেটা বলুন, মুখ খুলুন। বললাম তো আমি কিচ্ছু জানি না। আপনি চলে যান, আপনি চলে যান, আমার একটু বিশ্রাম প্রয়োজন। সিস্টার, সিস্টার। আপনি যদি মুখ না খোলেন মিস্টার বাসু, আমি কিন্তু আপনাকে ইন্টারোগেশনের জন্য ডিপার্টমেন্টে নিয়ে যাব। নন্দিতা, জগদ্ধাত্রী এই মুহূর্তে কোথায় তুমি জানো? জানি না। কেন তুমি আমার দিকে তাকাও, সত্যি কথা বলো, জগদ্ধাত্রী এখন কোন কেসটা নিয়ে ডিল করছে? বলো না, এখন কোন কেসটা নিয়ে ডিল করছে? আরে বললাম তো আমি জানি না, জানি না আমি। তুমি বলো জগদ্ধাত্রী কোথায়, প্লিজ বলো না। দেখো, সে আমার স্ত্রী, সন্তান সম্ভবা, তার কিছুদিন পরে বেবি হবে। তুমি বোঝার চেষ্টা করো নন্দিতা, আমি বাবা হব। ঈশ্বর যেন এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত না করে। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো নন্দিতা, জগদ্ধাত্রী কোথায়? স্বয়ং বিশ্বাস করো আমি জানি না, তবে এইটুকু জানি ও একটা পার্সোনাল কোনো কাজ নিয়ে তদন্ত করছে, তা নিয়েও খুব ওয়ারিড। কোথায় ও? তা জানি না, সরি। ডক্টর বাসু, আমি হ্যালো, তুমি কোথায়? আমি কাজে এসেছি একটা। কেন, কিসের কাজ? তুমি রেস্ট নিচ্ছ না কেন? আমি তোমাকে বোঝাতে পারছি না জগদ্ধাত্রী, আমি তোমাকে ভালোবাসি, আমি আমাদের সন্তানকেও খুব ভালোবাসি। তুমি এখন বাড়ি ফিরে এসো, তুমি বাড়ি ফিরে এসো এখন, আমি তোমাকে বাড়িতে দেখতে চাই। তুমি রেস্ট নাও,
তারপর সঠিক সময় তুমি সন্তানের জন্ম দাও। প্লিজ জগদ্ধাত্রী, প্লিজ, ফর গড সেক। জগদ্ধাত্রী, আই লাভ ইউ জগদ্ধাত্রী। তুমি বিশ্বাস করো, আমি আমাদের বেবিকে না খুব ভালোবাসবো। আমি বেস্ট বাবা হতে চাই। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ জগদ্ধাত্রী, প্লিজ। আমি এখন রাখছি, পরে কথা বলছি। প্লিজ জগদ্ধাত্রী, প্লিজ। হ্যালো কেটে দিল। আপনি বাইরে যান, আমি ওনাকে ইনজেকশন দেব। ওকে। মিস্টার বাস, আমি বাইরেই ওয়েট করছি, আপনাকে ডিসচার্জ করিয়ে আমাদের ডিপার্টমেন্টে নিয়ে যান। আপনি কিন্তু আমাকে চেনেন না ডক্টর। একজন শল্য চিকিৎসক হিসেবে আপনার যতটা নাম, একজন ডক্টর হিসেবে আপনার যতটা নাম, নিখুঁতভাবে আপনার হাত চলে। আমি জানি অবলীলায় আপনার হাতে ছুরি কাচি চলে অপারেশন থিয়েটারে, ঠিক ততটাই অবলীলায় কিন্তু আমার মস্তিষ্ক চলে, আর চলে আমার রিভলভার। পাকস্থলী থেকে কথা বার করে আনতে পারি ডক্টর। প্রবাদ আছে এটা আমাদের ডিপার্টমেন্টে। ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এবার ইলেকশনে দাঁড়াচ্ছি, আপনি আমাদের পার্টিতে ফান্ডও দিচ্ছেন, আর সবকিছু জেনেও আপনার পুত্রবধূ এরকম বিহেভ করছে। আপনি আমাদের ক্ষমা করবেন, আমরা ক্ষমা প্রার্থী। আপনি প্লিজ কিছু মনে করবেন না গায়ত্রী দেবী। না, কিছু মনে করিনি, তবে বেশিক্ষণ থাকলে আমি আবার অনেক কিছুই মনে করতে পারি। আমার তো মনে হয় এই মুহূর্তে আমার এখান থেকে চলে যাওয়া উচিত। নমস্কার, চলে এসো। এক মিনিট। আপনার নাতিটিকে সামনে রাখবেন। কেন? পামেলা বলে যে মেয়েটি মারা গেছে, তার মৃত্যুর সাথে আপনার নাতির কোনো যোগাযোগ আছে না? ক্ষীণ কোনো সম্পর্ক? যোগমায়া, তুমি গায়ত্রী রায়কে এখনো চেনো না। এই রক্তচক্ষু আপনি রাজেশ্বর চ্যাটার্জি আর রুদ্রানী চ্যাটার্জিকে দেখাবেন, আমাকে নয়। আমি আপনার পার্টিতে ফান্ডও দিই না, কোনো চাঁদাও দিই না। আর আপনি ভোটে জিতলেন কি জিতলেন না, তাতে আমার কিছু যায় আসে না। সাবধানে থাকবেন। আজকে সন্ধ্যেবেলা রিসেপশন, অনেক লোকজন আসবেন। কাল সকালে সূর্যোদয়ের সাথে সাথে আপনার নাতির জীবনে ছায়া ঘনিয়ে আসবে। তুমি গায়ত্রী রায়কে চেনো না? চিনি, আপনার মতোই কাউকে চিনি, রাজেশ্বর চ্যাটার্জি আর রুদ্রানী চ্যাটার্জি। তাই আন্দাজ করতে পারি আপনি কিরকম হবেন। হাড়ির একটা ভাঁজ টিপলেই বাকিদের বোঝা যায়। ছড়ে ছড়ে মাসতুতো ভাই, ছড়ি মাসতুতো ভাই বোন।
বলছিল কি? ও কি বলে গেল? অনেক কথা বলে দিয়েছে, অনেক অনেক কথা বলেছি। এবার আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি। কি কথা? ও পামেলা কি জানে? পামেলার কথা বলছিল। ও আমার নাতির দিকে ইশারা করে, ইঙ্গিত করে অনেক কথা বলছিল। ও যদি কিছু জেনে থাকে তাহলে ওকে পামেলার কাছে পাঠিয়ে দিন। কথায় আছে না, ভাগ্যবানের বউ মরে। আশা করি আপনার ছেলে অত্যন্ত ভাগ্যবান। চলো গৌরব। কি বলছিস কি? যোগমায়া গায়ত্রী দেবীকে অপমান করেছে? হ্যাঁ, বাড়ির সকলের সামনে। গায়ত্রী দেবী একটা গিফট নিয়ে এসেছিল, ও সেই গিফটটাকেও রিফিউজ করে দিয়েছে। এখন তো বাড়িতে এই নিয়ে চর্চা চলছে। ওর এত বড় স্পর্ধা! ও ভুলে গেছে ও কোন বাড়িতে ঢুকেছে। ও কি ভাবছে বাজি মাত করে দেবে? পারবে না, কিছুতেই পারবে না। তুমি কি করে বলছো যে ও কিছুতেই পারবে না? রাজেশ্বর চ্যাটার্জি রুদ্রাণী চ্যাটার্জিকে ও ঘোল খাইয়ে দিচ্ছে, আর তুমি বলছো নাকি ও কিছুই পারবে না। আরে সবে তো ভাত কাপড় হল, তাতেই ওর এত প্রতাপ। আমি তো ভাবতেই পারছি না যে এর পর কি হবে। আমিও তো বুঝতে পারছি না মেস্তা চুপ করে আছে কেন। তাহলে কি যোগমায়া ওদের কোনো দুর্বলতার কথা জানে? তাই জন্যে কি যোগমায়া সুযোগ নিচ্ছে? তোর বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। যোগমায়া তো আঙুল দিয়ে নাচাচ্ছে ওই রাজেশ্বর চ্যাটার্জিকে আর রুদ্রাণী চ্যাটার্জিকে। নাচাক। হ্যাঁ হ্যাঁ, বিশ্বেশ্বর চ্যাটার্জিকে নাচাতে পারবে না। সে 7 মণ তেল পোড়ালেও বিশ্বেশ্বর চ্যাটার্জি নাচবে না। তুমি শুনেছ? ওই যোগমায়া গায়ত্রী দেবীকে ইনসাল্ট করেছে, সকলের সামনে অনেক কথা শুনিয়েছে, আর উনি রেগে অপমানিত হয়ে বাড়ি থেকে চলে গেছে। চিন্তা করো না, চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না। সাপের থলিতে যখন বিষ বেশি হয়ে যায় না, তখন সাপের বিষ দাঁতটা টেনে উপড়ে ফেলে দিতে হয়। আর আমিও যোগমায়ার বিষ দাঁতটা টেনে উপড়ে ফেলে দেব, উপড়ে ফেলে দেব। হ্যালো, মাখন বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। কি খবর? স্যার বডিটার কতদিন এভাবে রাখবো? এবার তো একটা ক্ষতি করতে হবে স্যার। এখন একদম চুপচাপ বসে থাক। স্যার বডিতে পচন ধরে যাচ্ছে, এবার বিপদে পড়ে যাবো আমরা স্যার। স্যার এরপর আর বডিটা দাও করা যাবে না স্যার। এখন রাজেশ্বর চ্যাটার্জির দেওয়া ডেথ সার্টিফিকেটটা কোথায়? কেন স্যার? ওটা লাগবে আমার। ওটা দিয়ে কি হবে স্যার? এক ঢিলে অনেকগুলো পাখি মারতে হবে না। প্রথম পাখিটা যদি যোগমায়া হয়ে থাকে, তাহলে পরের পাখিটা রাজেশ্বর চ্যাটার্জি। 10 লাখ টাকা মাসোহারা দিয়ে কি আর বিশ্বেশ্বরের পেট ভরবে? না না না, তার চোখ অনেক ওপরে, অনেক ওপরে। আমি সবটা চাই, সবটা। কোনো ভাগাভাগি আমি চাই না। And I want that certificate. সেটা রাজেশ্বর চ্যাটার্জিকে জেলে পাঠানোর জন্য যথেষ্ট। তুমি কার সাথে কথা বলছিলে? বাবা কার সাথে কথা বলছিলে? একজন কেউ আছে?
যে আমার হাতে অস্ত্র তুলে দেবে, আর সেই অস্ত্র প্রয়োগ করে আমি আরে যোগমায়া তো যোগমায়া। রাজেশ্বর চ্যাটার্জি, রুদ্রাণী চ্যাটার্জিও না ওই খড়কুটোর মতো উড়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, বলছি যে আবার কি হলো? মানে বৌদি যে আমাদের সঙ্গে এভাবে খেলবে সেটা তো আমরা বুঝতে পারিনি মা। কি কথা? হ্যাঁ, বৌদি যে আমাদের সঙ্গে এভাবে খেলবে, বলি বৌদি আবার কি খেললে? মা, তুমি বুঝতে পারছো না, আর আমি জানি না এর থেকে বেশি আমি তোমাকে আর কি বলে বোঝাবো। শিমুলদির উপর যে অ্যাটাকটা হয়েছে তার দায়ভার তো শিমুলদি আমাকে আর পলাশকে দেওয়ার চেষ্টা করছে। কি করেছিটা কি আমরা? আমি তো ওকে নিয়ে আমার বাপের বাড়ি গেছিলাম। আমার বাপের বাড়ি যাওয়াটা অপরাধ? আচ্ছা, আমরা কি করে জানবো বলো তো শিমুলদিকে কখন কে অ্যাটাক করছে, কখন ওর সাথে কি হচ্ছে না হচ্ছে? আমরা কি করে জানবো? কদিন আগেই জেল থেকে বেরিয়ে এলাম, এখন যদি তোমার ছেলেকে নিয়ে টানাটানি করে তখন আমি কি করবো? আচ্ছা, তুমি বা এত কথা ভাবতে যাচ্ছ কেন বলো দেখি? হ্যাঁ, তোমরা যদি কিছু না করে থাকো পুলিশ তোমাদের ধরতে যাবে কেন? অত কিছু তোমাকে ভাবতে হবে না। এই বলো, বলি তোর দাদা তো তোর কোনো ক্ষতি করবে না। আর বৌমা, হ্যাঁ, আমার বৌমা কারুর ক্ষতি করার মতন মেয়ে নয়। তুমি বলছো ঠিকই মা যে ও ক্ষতি করার মেয়ে নয়, কিন্তু এই যে আমাদের বাড়িতে পুলিশ চলে এলো, এসে তো আমাদের দুজনকেই নানা রকমের প্রশ্ন করলো বলো। তার উপর বৌদি বলেছে যে বৌদি কাউকে একটা অনুমান করতে পারছে। এবার এসব কথা পুলিশকে বললে পুলিশ কিছু না পেলেও সেই খোঁজাখুঁজি করে আমাদেরকেই ধরে নিয়ে যাবে। এই বোকা মতো কথা বলিস না তো বলু, পুলিশ ধরে নিয়ে যাবে। আরে তুই কিছু না করলে পুলিশ তোকে ধরবে কেন রে? যত কথা। তাহলে তো তোমার উচিত ছিল কিছু বলা। তুমি তোমার এক ছেলেকে ভালোবাসবে, অন্য ছেলেকে ভালোবাসবে না, সেটা তো ঠিক নয় না মা। এই, কে বলেছে তোমাকে? কে বলেছে তোমাকে আমি আমার দুই ছেলেকে দুরকম ভালোবাসি? একটা মা, সে নাকি তার ছেলে মেয়ে প্রভেদ করে ভালোবাসবে, দুই ছেলের মধ্যে প্রভেদ করে ভালোবাসবে না? তাহলে তুমি তোমার বড় বৌমাকে কিছু বললে না কেন? কেন জিজ্ঞেস করলে না ওই রাস্তা দিয়ে কেন হেঁটে এসেছে? সবাই তো জানে ওই রাস্তাটা সেফ নয়, অনেক বিপদ হয় ওই রাস্তায়। আর বিপদ যদি হয়ে থাকে তাহলে তারপরে সে বাড়ির লোকেদের কেন দোষারোপ করছে? বাড়ির লোকের নামে পুলিশে কমপ্লেন করছে সে। আসলে কি বলো তো মা, শিমুলদি না কোনো দাবিদার রাখতে চায় না, সে নিজে একমাত্র অংশীদার হয়ে থাকতে চায় এই বাড়ির। আর এটা তো সবাই জানে, তুমিও জানো, আমিও জানি যে দাদা আর বেশি দিন নেই। মুখে যা আসে তাই বলো না। হ্যাঁ, বলি ও কি কথা? দাদা ভাই বেশি দিন বাঁচবে না, দাদা ভাই বেশি দিন বাঁচবে না, কে বলেছে? বলো কে বলেছে? মায়ের মুখের সামনে দাঁড়িয়ে তুমি তার ছেলের মৃত্যুর কথা বলো। তোমার শুধু খারাপ লাগছে আমি জানি, কিন্তু আমার কি বলতে ভালো লাগছে? দাদার অ্যাক্সিডেন্টের কথা একবার ভাবো। পুলিশ এলো, কিন্তু যেটা বললো সেটা কিন্তু খুব একটা পরিষ্কার নয়। তুমি সন্তুষ্ট ছিলে পুলিশের কথায়? মানে এমন একটা মানুষ যে নিজে ঠিক করে হাঁটতে পারে না, সে একা একা রাস্তায় বেরিয়ে গেল, সে বেলায় কিছু না। অন্যদিকে যখন শিমুলকে অ্যাটাক করা হলো তখন বাকি সবাইকে বাদ দিয়ে বাড়ির লোককে নিয়ে পড়লো। কেন না তুমি বলো না, তোমার সাধারণ বুদ্ধিতে মনে হচ্ছে না যে এটা কোনো সাধারণ ঘটনা নয়? এটার পিছনে আসলে অনেক বড় প্ল্যানিং আছে? মনে হচ্ছে না মা? এই কিসের প্ল্যান? বলি এই ব্যাপারে বৌমার কি প্ল্যান থাকতে পারে? আর সে প্ল্যানটা করতে যাবে বা কেন? সত্য কথা। আমায় যে বাঁচিয়েছে সেও কিন্তু এরকমই পোশাক পরেছিল। তুমি কি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, তুমি আমার ঠাট্টা করছো, ব্যঙ্গ বিদ্রুপ করছো না? আমি বাড়ি থেকে বেরোতে পারবো না, তুমি খুব ভালো করে জানো। ওইরকম একটা দুঃসাহসিক কাজ আমি কোনোভাবেই করতে পারবো না।
তা সত্ত্বেও তুমি আমার অক্ষমতাটা জেনে তুমি আমাকে বারবার সেইটা নিয়ে বিদ্রুপ করছো কেন আমি বুঝতে পারছি না। তুমি কেন এত রাগ করছো পরাগ? আমি শুধু কোইন্সিডেন্সটা বলছি। যে আমাকে বাঁচিয়েছিল সেও সেদিন এই পোশাকটাই পরেছিল, এরকমই পোশাক পরেছিল, আর বাড়ি থেকেও এরকমই একটা পোশাক পাওয়া গেল, সেটাই বলছি। আমি জানি না ওসব, কে কে কি পোশাক পরেছে আমি কি করে জানবো? হতে পারে সে কোনো পুলিশের লোক। হতেই পারে সে পুলিশের লোক, কিন্তু পুলিশ যখন আমাকে বাঁচালো তারা তো বলতেই পারতো যে আমাদের লোক বাঁচিয়েছে। কই একবারে তো সে কথা বলেনি। পুলিশের কাজ কি? সাধারণ নাগরিককে বিপদের হাত থেকে বাঁচানো। সেটা যদি করে থাকে সেটা লুকোতে যাবে কেন? সেটাই তো প্রশ্ন, সেটাই কিন্তু রহস্য। বারবার এই কথাগুলো বলছো কেন? তো এগুলো জেনে কি হবে? তার থেকে কে তোমাকে মারতে চেয়েছে সেটা আগে জানা প্রয়োজন। দেখো, কে আমাকে মারতে চেয়েছে সেটা যেমন আমার কাছে জানা জরুরি, তার থেকেও বেশি জরুরি আমার কাছে এটা জানার যে কে আমাকে বাঁচাতে চেয়েছে। যে মারতে চেয়েছে তার অনুমান কিন্তু আমার কাছে আছে, আর যে বাঁচাতে চেয়েছে তার অনুমানও আছে, কিন্তু আমি শিওর নই। কে মারতে চেয়েছে সেটা তুমি শিওর হয়েছো? কাল পরশুর মধ্যে শিওর হয়ে যাব। দেখো, পুলিশ তো তদন্ত করছে, পুলিশ নিশ্চয়ই আইডেন্টিফাই করে নেবে যে কে আমায় মারতে চেয়েছে। আর পুলিশ এই ব্যাপারেই বেশি মাথা ঘামাবে, সেটাই স্বাভাবিক। যে অপরাধী তাকেই তো আগে শনাক্ত করবে। কিন্তু পুলিশ এটাও বলেছে যে আমাকে বাঁচিয়েছে তাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করবে, আর তাকে অ্যাওয়ার্ডও দেবে। অ্যাওয়ার্ড? শিমুল যে তোমাকে বাঁচিয়েছে, তোমার কি মনে হয় সে অ্যাওয়ার্ডের প্রত্যাশা করে? না, মনে হয় না। সে আমাকে এমনি বাঁচিয়েছে। সে আর কি করে জানবে বলো যে আমাকে বাঁচালে সে অ্যাওয়ার্ড পাবে? সেই ভেবে তো সে আমায় বাঁচায়নি। তো তুমি সেটা যখন জানো তাহলে এটা নিয়ে মাথা ঘামাচ্ছই বা কেন? আমি তো ভাবছি তুমি কেন মাথা ঘামাচ্ছ না? তোমার তো মাথা ঘামানো উচিত। তোমার বউকে কে বাঁচালো, তোমার বউয়ের জন্য কে ভাবছে, সেটা তোমার ভাবা উচিত না? যদি জানার দিন আসে নিশ্চয় জানবো। কিন্তু আমার তো তর্স হইছে না, একদম তর্স হইছে না। আমার মনে হচ্ছে সে এক্ষুনি নিজের মুখে স্বীকার করুক যে সে আমাকে বাঁচিয়েছে। কে সে? তোমার কোনো আইডিয়া আছে কে সে? আমার কি করে আইডিয়া থাকবে সীমা? আমার তো আছে। কে সে? আমার তো মনে হয় সে তুমি, পরাগ। আমি যা বলার বলে দিয়েছি মা। আমার আগ্রহ শুধুমাত্র আমার স্বামীকে নিয়ে, এবং সেটা তো হবেই, খুব স্বাভাবিক। কিন্তু আমার স্বামী তো শুধুমাত্র আমার স্বামী নয়, সে তোমারও ছেলে। মা দেখো, আমি তোমাকে একটা কথা বলছি। ও যে আমাকে ফাঁসাবে এটা আমি নিশ্চিত। আমি তোমাকে লিখে দিতে পারি মা। আমি অনেকবার ভেবেছি, আমি আর প্রতীক্ষা এই নিয়ে আলোচনাও করেছিলাম যে আমরা বৌদির সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকবো, কোনো ঝামেলা ঝঞ্ঝাটে আর যাবো না। কিন্তু সেটা তো বৌদি হতে দিচ্ছে না। আমরা ভেবেইছিলাম যে আমরা আমাদের মনের মধ্যে কিচ্ছু রাখবো না মা, কিন্তু সেটা আর হচ্ছে না। আর ও তো জানেই যে দাদা আর বেশি দিন থাকবে না। এখন এই ঘর বাড়ি সবকিছু ওই ভোগ করবে। আমার এই কথাগুলো হয়তো তোমার শুনতে খুবই খারাপ লাগছে, কিন্তু কথাগুলো তো সত্যি। বলো মা, দেখবে যেদিন হয়তো একটা দুর্ঘটনা ঘটে যাবে সেদিন তুমি বুঝতে পারবে। এই বলবো, এই কি চাস রে, কি চাস? না, আমাকে কি করতে হবে? মা প্লিজ, তুমি তোমার বড় বৌমাকে বলো পুলিশকে বোঝাতে যেন আমাদের থানায় যেতে না হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দোষ যদি তুমি না খেয়েছো তাহলে দুপুরবেলা ভাত পাবে না, রুটি পাবে, রুটি। এই বলে দিলুম আমি। ভাত পাবে না, রুটি পাবে, রুটি। আমি মুড়ি ঘন্ট দিয়ে ভাত খাবো। আমি দেখেছি মাছের মাথা এসেছে বাড়িতে। দিদি, আপনাদের বাড়িতে ডালিয়া আছে? হ্যাঁ আছে। কিন্তু কেন?
বলছি মেশমশাই, আপনি একদম চিন্তা করবেন না, আপনাকে লুচির থেকেও ভালো খাবার রান্না করে দেবো। 10 মিনিটে দিচ্ছি। আপনার হ্যাঁ, রান্নাঘরটা কোন দিকে? এই তো সোজা যাও বাঁদিকে। আচ্ছা দিদি, আপনার রান্নাঘরে একটু যাচ্ছি, আমি আমার ভাই বোনদের ঠাম্মিকে সবাইকে রেখে যাচ্ছি। যাও না। হ্যাঁ হ্যাঁ, যদি কোনো গন্ডগোল হয়, ভুল ত্রুটি হয়, যদি কিছু চুরি যায়, আপনি আমাদের গর্দান নেবেন। এখন রান্নাঘরে গেলে বাবা হরি হরি আমাদের বন্ধ রেখে চলে গেল। দাঁড়া না, শ্যামলীর মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি এসেছে, দাঁড়া তো। এই, আপনাদের লোক আমার রান্নাঘরে চলে গেল, দেখুন আমি এই দেখাচ্ছি মজা। দিদি দিদি কি বলছি যে শুনো না, ও না খুব ভালো রান্না করে। আমি কি করবো? ওর একটা হোটেল আছে, হোটেল চাই, বিদেশিটা ওর রান্নার ফ্যান। বলছি আপনি না একটু একটু ভরসা করে দেখুন না আমাদেরকে, আমরা না খারাপ লোক নয়। সত্যি? হ্যাঁ হ্যালো। হ্যাঁ কাকিমা, আপনি কোথায়? সকাল থেকে সবাই চিন্তা করছেন, কাউকে কিছু বলে যাননি আপনি, কোথায় গেছেন? মানে আমি কাকিমা আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না, কোথায় আপনি? না মানে আমি পুজো দিতে এসেছি। পুজো দিতে এসেছেন? আজ আবার কিসের পুজো আছে কাকিমা? কিছু না, এমনি এমনি পুজো। মানে হঠাৎ দুম করে হয় না, এমনি এমনি দুম করে মন্দিরে চলে আসা যায় না। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি রাখো তো ফোনটা, রাখো। আপনি মিথ্যে কথা কেন বললেন? এই না, মেশমশাই দেখুন তো খাবারটা পছন্দ হয়েছে কিনা। বাহ, জানেই অর্ধেক ভোজন হয়ে গেল বৌমা। খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে, একটু খেয়ে দেখি। বাহ, দারুণ, খুব ভালো। বাহ বাহ বাহ। বাহ, এত সুন্দর খাবার না, একেবারে মন প্রাণ ভরে গেল। ও মা, আজ থেকে এই মুহূর্ত থেকে তোমাদের আমি ত্যায্য করলাম। আমার সমস্ত সম্পত্তি এই মেয়েটাকে লিখে দিয়ে, খুব ভালো, বেঁচে থাকো। ডালিয়া বানিয়ে খাওয়ানোর তো আমিও চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমার হাতে তো সত্যিই জাদু আছে গো। আচ্ছা মাসিমা, আপনারা কারা বলুন তো? আর 2 ঘন্টার জন্য বাড়ি ভাড়াই বা চাইছেন কেন? আসলে আমাদের একটা শুটিং আছে, আমরা একটা শর্ট ফিল্মের শুটিং করবো আর কি। আমি হিরো, এই যে আমার হিরোইন, আর ওই যে আপনাদেরকে যে অসাধারণ ডালিয়া বানিয়ে খাওয়ালো শ্যামলী আমাদের ভিলেন, আর এই যে ঠাম্মি আমাদের ডিরেক্টর। আসলে এতদিন আমরা অনেকগুলো বাড়ি দেখেছি বুঝলেন, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না। এই আপনাদের বাড়িটা যে কি পছন্দ হয়েছে, মানে ব্যাপারটা এত সিনেম্যাটিক না, মানে প্রত্যেকটা ফ্রেম যেন একটা শিল্প। তো এই বাড়িটা আমাদের একটু চাই শুটিং এর জন্য আর কি, তো যদি একটু আপনারা ব্যবস্থা করে দেন। দেখুন, আমরা খুব সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি। আপনারা আমাদের উপকার করেছেন, এটা ঠিক কথা। ওই যে দেখছিলেন আমার শ্বশুর মশাই, ওনার ভীষণ খাওয়ার জ্বালা, এই খাবো না, ওই খাবো না, সেই খাবো না, কিন্তু আজকে ওনার মুখে হাসি ফুটেছে, আর সেটা দেখে না আমার খুব শান্তি হয়েছে। কিন্তু ক্ষমা করবেন, তা বলে ওই শুটিং এর জন্য আমার এই বাস্তু বাড়ি আমি ভাড়া দিতে পারবো না, সরি। তোর বিয়ে আর হলো না রে, আমার কপাল, আমার কপাল রে, আমার কপাল, তোর বিয়ে আর হলো না।
এই মরেছে, আবার আমার বিয়ে নিয়ে টানাটানি কেন? এটা তো স্ক্রিপ্টেই ছিল না। ও প্রিয়া, তুই সারা জীবন আইবুড়ো হয়ে থেকে যাবি রে। কেন কেন আমি ওই ঘটকটাকে এই বাড়িটাই দেখাতে গিয়েছিলাম? কেন তুই হবু বরকে দেখে একেবারে গলে গেলি? কেন তুই ফোন করলি যে ওই ছেলে ছাড়া তুই বিয়ে করবি না? প্রিয়া, মর 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 মর, তুই মর। এই বাড়ি তো আমরা পাবো না রে, এই বাড়ি তোরা ছাড়বি না। ডায়লগ বলো, নাটক বদলে গেছে। নাটক করো, নাটক। আমি প্রাণ দিয়ে দেবো, কিন্তু ওই ছেলেকে ছাড়া কাউকে বিয়ে করবো না, কাউকে না। অমন করে না বোন, দেখছো তো, নিজের কানেই তো শুনলে বাড়িটা ছাড়বে না বলছে। কি করবে বলো? পাত্র তো অনেক বড় লোক, ওরা যদি জানে যে আমরা এই বাড়িতে থাকি না, ভাঙা বাড়িতে থাকি, তোমার গলায় কি মালা দেবে বলো? আমি কাউকে বিয়ে করবো না, আমি কাউকে বিয়ে করবো না। দেখছেন তো আমার বোনটার কি অবস্থা। দিন না, 2 ঘন্টার জন্য বাড়িটা ভাড়া দিন না, দয়া করুন না। বিয়েটা অন্তত হয়ে যাক আমার বোনটার। বিয়েটা হয়ে গেলে তো ওদেরকে আলাদা করতে পারবে না। তারপর যদি সত্যি জেনে যায় পাত্রপক্ষ, তারা জানবে, অসুবিধা কি? কোনো তো ক্ষতি নেই। দিন না দিদি, অন্তত মেয়েটার পাকা থাকা হয়ে যাক। দিন না, দয়া করুন না। হ্যালো, আপনি কোথায়? আমি মানে আসলে আমি মানে আসলে মানে সামনে ইভেন্টে এত কাজ পড়ে রয়েছে, আপনি অফিসে যাননি, কোথায় গেছেন আপনি? আমি তো হোটেলে না, মানে বাজারে। বাজারে? কেন বাজারে কেন? আসলে আমি একটু বাজারে কাঁকড়া দেখতে এসেছিলাম। কাঁকড়া নেবো তো, তাই। কাঁকড়া? কাঁকড়া দিয়ে হঠাৎ করে কি হবে এখন? ওই যে আগের দিন হোটেলে দেখছিলাম না, সবাই খাচ্ছিল, তাই আমিও ভাবলাম যদি একটু কাঁকড়া নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সেটা ভালোই করেছেন। অনেকদিন হয়ে গেল গ্রেট বেঙ্গল ক্যাটারের মেনুতে কোনো সি ফুড প্ল্যাটার নেই। ঠিক আছে, একটু লবস্টার একটু ক্র্যাব হলে ভালোই হবে। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি মিটিয়ে আসুন, অনেক কাজ বাকি আছে, ইভেন্টে মেনু সেট করতে হবে, জলদি আসুন। আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি রাই বলছি, রাই মুখার্জি। হ্যাঁ, কিংশুক মুখার্জির বড় মেয়ে রাই মুখার্জি। হ্যাঁ বলছি, তোমার সঙ্গে ভীষণ দরকার ছিল আমার, খুব দরকার। একবার কি একটু দেখা করা যাবে আজকেই? One, 2, 3, 4, 5, 6, 7, 8. দারুণ হয়েছে, এই তো দারুণ হয়েছে। স্রোত, তুই বেকার ভয় পাচ্ছিলিস, আমি তো জানতাম তোর শিখে নিতে জাস্ট 2 মিনিট লাগবে। কি জানি কি হবে, আমার না ভীষণ টেনশন হচ্ছে, যদি সব ভেস্তে যায়। আরে কিচ্ছু হবে না, আর ও তো আছেই। কোথাও যদি মনে হয় ভুলে যাচ্ছিস ওকে আর চোখে দেখে নিস। না না স্রোত, তুই পুরো চোখেই দেখিস, আমার ভালোই লাগে। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি বলে দিলাম। এখানেই বাজিবাদ করে দিচ্ছিস, স্টেজ তো মনে হচ্ছে কাঁপিয়ে দিবি। আর যারা ওর এগেইনস্টে কথা বলছিল তাদের মুখটা কিন্তু জাস্ট দেখার মতো হবে। হ্যাঁ চুপ করে, এবার অনেক বাজে কথা বললি। আর এই যে কোয়েলদি, তুমি কিন্তু একটা ভিলেন। যা বাবা, আমি আবার কি করলাম? করনি? তুমি তো আমার নামটা প্রিন্সিপাল স্যারকে বলেছো। হ্যাঁ বলেছি, আর কি ভাগ্যে বলেছি, না হলে শেষ মুহূর্তে এত ভালো একটা পারফর্মার কোথা থেকে পেতাম বলতো? এই শোন, তোরা কিন্তু সবাই আমাকে ট্রিট দিবি, হ্যাঁ, স্রোতকে রেকমেন্ড করার জন্য। 100%। মোটেই না কোয়েলদি, তুমি কিন্তু আজকে আমার জীবনের সব থেকে বড় ভিলেন, ওই এসএস এর থেকেও বড়। এইভাবে কেউ কেস খাওয়ায়? শোনো, আমি যদি কোনো ভুল টুল করি, সব দায় কিন্তু তোমার উপর চাপিয়ে দেবো। আর যদি সব ঠিকঠাক হয়, তোর নাচ যদি সবচাইতে বেশি ভালো হয়, আর তোর ওই এসএস স্যার সে যদি তোকে প্রশংসা করে, তাহলে আমাকে বিরিয়ানি খাওয়াবি তো? উনি করবেন আমার প্রশংসা, তাহলেই হয়েছে। সার্থক। অসীমদা, তুমি? শুনলাম সুদেশ নাম মেয়েটি নাকি রিপ্লেস হয়ে গেছে।
কেমন রিপ্লেস সেটাই দেখতে এলাম। দেখতেই তো পাচ্ছ কেমন রিপ্লেসমেন্ট। রিহার্সালের চেয়ে আড্ডায় বেশি উৎসাহ। আমি শিওর ঝুলিয়ে দেবে। আরে স্রোত, ওকে আমি চিনি, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। দেখো এতদিন ধরে আমি মাইক্রোবায়োলজি পড়াচ্ছি, ওর মতো ক্লিয়ার কনসেপ্ট কিন্তু খুব কম ছেলেমেয়ের আছে। অসীমদা, আজকে স্টেজে মাইক্রোবায়োলজি বা অ্যানাটমি কোনোটাই ওকে উদ্ধার করবে না। সবাই ওকে হিরো বানাতে চাইছে, কিন্তু আমি বলে দিচ্ছি, ও যদি স্টেজে কিছু ভুলভাল করে আমি গান থামিয়ে দেবো। ওর মান সম্মান নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। ওহ তুমি না, দেখো একটা মেয়ে স্পোর্টিংলি স্টেজে যাচ্ছে, তোমার তো উচিত ওর সঙ্গে কোঅপারেট করা, হেল্প করা। তা না তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজগজ করছো। তোমার কিন্তু এর আগে ওর সঙ্গে একবার রিহার্স করে নেওয়া উচিত ছিল। আমি পারবো না, আমার অন্য কাজ আছে। দেখো যা ভালো বোঝো তাই করো। স্পোর্টিং লিনে ছাই আমাকে চ্যালেঞ্জ করেও স্টেজে নাচছে। ঠিক জানি কলেজের নাম ডোবাবে, সাথে আমারও। স্রোত, তোর ফোন এসছে, আই থিঙ্ক বাড়ি থেকে ফোন করেছে, একবার দেখ। আমি 1 মিনিট আসি, আমার বাড়ি থেকে বোধহয় ফোন এসছে। হ্যাঁ রে দিদি ভাই বল। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস দিদি ভাই? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি বল। হ্যাঁ, আরে আমি তো ভাবলাম বাড়ি থেকে ফোন করেছে। তা তুই এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে গেলি? না, আমি তোর ক্লাস হয়ে গেছে, তুই কি বাড়ি ফিরছিস নাকি? না রে, আমি এখনো কলেজে আছি। শোন না, বলছি আমার না একটু দেরি হতে পারে। কিন্তু তোর কি হয়েছে রে? তোর গলাটা কেমন একটা শুনতে লাগছে। ও কিছু না, টায়ার্ড আছি বলে মনে হয় এরকম শুনতে লাগছে। যাই হোক, তোর দেরি কেন হবে রে? বলছি, তা তুই আগে বলতো তুই কোথায় আছিস? গাড়িটার শব্দ পাচ্ছি। অফিসে নেই তুই? না, একটু বেরিয়েছি, অফিসেরই কাজে একটু বেরিয়েছি আর কি। যাই হোক, তোর দেরি কেন? আচ্ছা শোন, তোকে একটা কথা বলার জন্য আমি ফোন করেছিলাম। তুই প্লিজ একটু বাড়িতে ফোন করে বলে দিস না, আজকে ফিরতে আমার একটু লেট হবে স্রোত। হ্যাঁ এই রে, আমারও তো সেম কেস। মানে? দাঁড়া, কি হয়েছে? তুই কেন ফোন করেছিলি সেটা তো শোনা হলো না। শোন না দিদি ভাই, তুই একটু মাকে ম্যানেজ করে নিবি রে, আমার না আজকে ফিরতে দেরি হবে। কেন? এক্সট্রা ক্লাস আছে নাকি? নাকি আবার ওই এসএস স্যারের সঙ্গে ঝামেলা করেছিস? তোকে নিয়ে না সত্যি আর পারি না স্রোত। এতবার করে তোকে আমি সেদিন বোঝালাম, প্রিন্সিপাল স্যার বোঝালেন যে ঝামেলা করিস না। তুই না সত্যি একটু বড্ড বেশি ঝামেলা করিস, কিন্তু রাতটা একটু কমাতে হবে স্রোত। আরে দিদি ভাই, তুই আমার পুরো কথাটা শুনবি না বকাবকি করে যাবি? কোনো ঝগড়া অশান্তি কিছু হয়নি, আর আমার কোনো ক্লাসও নেই। ও তাও ভালো। তাহলে লেট হবে কেন ফিরতে? দেখ না, এই কলেজ ফাংশনে যে মেয়েটার নাচার কথা ছিল সে আজ আসেনি, তাই সবাই মিলে, এমনকি প্রিন্সিপাল স্যারও বলছে আমাকে নাচতে, তাই লাস্ট মিনিটে রিহার্সাল দিচ্ছিলাম। দিদি ভাই, আমি জানি না আমি স্টেজে গিয়ে কি করবো, আমি নিজেও বুঝতে পারছি না। বাহ, এ তো খুবই ভালো কথা রে। প্লিজ দিদি ভাই, ওই খারুসটা গান গাইবে আর আমাকে নাচতে হবে। তুই ভাবতে পারছিস কলেজে সবাই আমাদেরকে সাপ আর নেউল বলে, তাদের মধ্যে একজন গাইবে আর একজন নাচবে। তুই ভাবতে পারছিস কেমন দেখাবে? আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি যে করবো কে জানে, তার উপর দেরি হবে। এখন মাকে বলতে গেলে তো মা চেঁচাবে, বলবে আগে বলিসনি কেন, হ্যান ত্যান, এরকম করে ফাঁসিয়ে দিল। আমি যদি আগে জানতাম না, আজকে তো কলেজে ডুব মেরে দিতাম। ধুস, যা হচ্ছে ভালোই হচ্ছে, পারলে আমিও চলে যেতাম, কিন্তু এমন একটা কাজে আটকে গেছিস, সেটা শেষ না হওয়া অব্দি। দিদি ভাই, তোর কি হয়েছে বলতো? তোর গলাটা কেমন একটা শোনাচ্ছে। তুই ঠিক আছিস তো? তোর শরীর ঠিক আছে? আরে বাবা, হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তুই তোর কাজটা মন দিয়ে কর তো। আমি কিন্তু খুব খুশি হয়েছি স্রোত, কলেজের কালচারাল প্রোগ্রামে তুই যে পার্টিসিপেট করেছিস, আমি খুব খুশি হয়েছি। দিদি ভাই কথা ঘোরাস না, আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি তুই আমার কাছে কিছু একটা লুকোচ্ছিস। তোর গলাটা এরকম ক্লান্ত আর ডাউন লাগছে কেন বলতো? সব ঠিক আছে তো? আর তুই অফিসের কাজে বাইরে এসেছিস মানে? তোর কাজ তো ডেস্কে, অফিসের বাইরে এই গরমে কি করছিস? সত্যি স্রোত, আমি যদি জানতাম না তুই এত জেরা করবি, আমি ডিরেক্ট মাকেই ফোন করতাম। দিদি ভাই, তুই বল না রে কি হয়েছে? তুই তো চাপা কেন বলতো? আমি আসবো, কোনো প্রবলেম হয়েছে? অফিসের প্রবলেম?
আচ্ছা অফিসের প্রবলেম হলে তুই কি করবি? তুই কি অফিসে এসে ঝামেলা করবি নাকি যেরকম কলেজে করিস? হ্যাঁ দরকার হলে করব। আমার দিদি ভাইকে অন্যায়ভাবে কেউ কিছু বলবে বা কোনো কাজ করাবে, আমি সেটা মেনে নেবো না। বেশ, তাহলে তোকেই বলবো আমি দরকার হলে। যাকে আপাতত মাকে কিংবা বৌমনিকে ফোন করে প্লিজ একটু বলে দিস, হ্যাঁ আমার ফিরতে লেট হবে বলে। দিদি ভাই তোর আর আমার দুজনেরই দেরি হবে বলতে হবে, মা তো রেগে ফায়ার হয়ে যাবে। একটা কাজ করি, আমি বরং বৌমনিকে ফোন করে বলে দেবো। স্রোত, আমার একটা ফোন আসছে, আমি পরে ফোন করছি তোকে, হ্যাঁ? আর দুজনের কথাই বলে দিস ফোন করে। আর বেস্ট অফ লাক, খুব ভালো হবে তোর প্রোগ্রাম। হুম, কিরকম ভাবে যেন কথা বললো আজ দিদি ভাই। আরে এই টাইমে তো ফোনও করে না, আজ হঠাৎ। আর ও রাস্তায় বা কি করছে? না না, মাস্ট বি সামথিং রং উইথ দিদি ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও মেয়ে কিন্তু সাংঘাতিক মেয়ে, কিন্তু পুলিশ জানাজানি হয়ে গেলে কিন্তু আমাদের সবার ধান্দা একেবারে বন্ধ হয়ে যাবে, মনে থাকে যেন। এই তোরা রেডি তো? তিতির এলেই কিন্তু আর তুই তো লোকজনদেরকে ভালোই ঘোল খাওয়াস। যা তো ওই লোকটার কাছে গিয়ে সব কিছু জেনে আয় তিতিরের সম্পর্কে। যা, পারবি তো? সাবধান। বলছিলাম তিতির বসু কেমন আছে? আসলে এই হসপিটালে ওর চিকিৎসা চলছে তো, তাই। তিতির বসু? হ্যাঁ। আচ্ছা, দেখছি আমি। না, এই নামে তো কাউকে দেখতে পাচ্ছি না। দেখুন একটু ভালো করে, থাকবে নিশ্চয়ই। আসলে আমার আত্মীয় তো, এই হসপিটালেই আসার কথা। দেখুন ভালো করে একটু। এই নামে তো কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা তাহলে ওখানে অপেক্ষা করছি, এলে একটু জানাবেন প্লিজ। আচ্ছা। অপেক্ষা করতে হবে, আমাদের এখন অপেক্ষা করতে হবে। সোমরাজ কোথায়? কোথায় গেল সবাই? ও মাসি, ওই দেখো, আর দেখো না ভালো করে দেখো, ওই মহিলাটাই তিতিরকে বেঁচে দিয়ে গেছিল না আমাদের কাছে। দেখো ভালো করে দেখো। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছিস। যদি কেউ আমাকে দেখে ফেলে আমি বলবো যে আমি তিতিরের ডেলিভারির জন্য এসেছি। এই তো, তুই তো আমায় তিতিরকে বেঁচেছিলি তাই না? হ্যাঁ? আরে বাবা, হ্যাঁ ছাড়ো, আমাকে ছাড়ো। এই, আগে বল তিতির কোথায়? আরে বাবা বলছি তো তিতির এসে যাবে, তুমি বল আমার বাকি বকশিসটা দিয়ে দাও না গো। যতক্ষণ না পর্যন্ত তিতিরকে পাচ্ছি তোকে আমি ছাড়বো না। তিতির এসে যাবে বলছি তো, ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো, যেতে দাও আমাকে। বলছি না ছাড়বো না। সেরেছে, আমি কি ফেঁসে গেলাম নাকি? নমস্কার, আপনি ডক্টর কাজরি বসু তো? হ্যাঁ। হ্যাঁ, আসলে আমার স্ত্রী না প্রচন্ড, হ্যাঁ আমার স্ত্রী অ্যাকচুয়ালি প্রচন্ড অসুস্থ, বুঝলেন তো। আপনাকে একটু যেতে হবে আমার সঙ্গে, মানে উনি প্রেগনেন্ট, সবাই বলছে যে ওনার এমার্জেন্সি ডেলিভারি করতে হবে। প্লিজ আপনি একটু চলুন, এই সামনেই স্বাস্থ্যসেবা হসপিটাল। প্লিজ প্লিজ একটু চলুন প্লিজ। দেখুন আমি যেতেই পারতাম, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু আমি স্বাস্থ্য সেবা হাসপাতালে কিছুতেই যাব না। ওদের ওটির অবস্থা খুব খারাপ, ঠিকঠাক ইকুইপমেন্টস নেই, আর যেখানে কোনো ব্যবস্থা নেই সেখানে আমি যাব না। ম্যাম 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 আমি মানছি ব্যবস্থা ভালো নেই, কিন্তু আপনি তো আছেন না। আমি জানি ডক্টর হচ্ছে ভগবানের একটা রূপ। প্লিজ আপনি এরকম করবেন না, চলুন। আপনি আমার তিতিরকে, আমার সন্তানকে বাঁচান প্লিজ ডক্টর, প্লিজ প্লিজ চলুন প্লিজ। ডাক্তার হিসেবে যাওয়া আমার কর্তব্য, কিন্তু এই অব্যবস্থায় পেশেন্টে কিছু হয়ে গেলে ডাক্তারের উপর সবাই চড়াও হয়। এক সেকেন্ড ম্যাম, এক সেকেন্ড আমার কথাটা শুনুন। দেখুন আমি পেশেন্টের, মানে আমি তিতিরের হাজব্যান্ড আর হবু সন্তানের বাবা।
আমি আপনাকে কথা দিচ্ছি, কিচ্ছু হবে না ম্যাম। কেউ আপনাকে কিচ্ছু করবে না, আপনার গায়ে কেউ 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 আপনার উপর চড়া হবে না, আমি কথা দিচ্ছি ম্যাম। প্লিজ চলুন, আপনি প্লিজ বাঁচান। দেখুন, সবাই এরকম বলে, কিন্তু আমার অভিজ্ঞতা উল্টো। সরি, আপনি আসুন, আমি যাব না। আপনি সত্যিই যাবেন না তাহলে? দিয়া ফোনটা কেন তুলছে না? সকালে আমাকে জোর করে অফিসে পাঠিয়ে দিল, বললো কিছুক্ষণ পর আসছি, সারাদিন তো এলোই না, আর ফোনটাও তুলছে না। নতুন বাড়িতে আবার কোনো সমস্যা হলো না তো? ওই নেবারটা আবার কোনো প্রবলেম ক্রিয়েট করছে না তো? না, একবার গিয়ে দেখতে হবে। স্যার, ফাইলটা একটু সই করে দেবেন। এখন সময় নেই, এইসব কাগজ আমার কাছে কেন এনেছো? কাকাইকে দাও, কাকাই তো থাকে লেট হাউস অব্দি। উনি তো বললেন বাড়িতে কি একটা প্রবলেম হয়েছে। বাড়িতে আবার কি সমস্যা হয়েছে? এই কাগজ ফাগজ রাখো, বাড়িতে আবার কি সমস্যা? সিস্টার, ডাক্তারের বাড়ি কি এখান থেকে অনেক দূরে? দূরে না, কিন্তু ওনাকে আনা এত সহজ নয়। তার উপর ওনার এখন লেবার পেন উঠেছে মনে হয়। রোরাজ কোথায়? কোথায় রোরাজ কোথায়? দেখুন দেখুন, উনি আসবেন না, আমি জানতাম এই সমস্যাটা হবে, সেই জন্যই তুমি বলেছিলাম আপনাকে যেতে। আপনি তো আমার কথা শুনলেন না, আপনি জেদ করে এমন কাজ করলেন, তাতে আপনার নিজেরই বিপদ বাড়লো। কিন্তু দেখুন, এখন তো বলা উচিত নয় এই সময়, কিন্তু এখন তো সময়ও নেই। তোমার নাম তিতির? ভয় পেও না, আমি তোমার হাজবেন্ডের থেকে আসার পথে সব শুনে নিয়েছি। এক্ষুনি তোমার ডেলিভারি ব্যবস্থা করব। আমি তো হাসপাতালের অবস্থা জানি, যা করার এখানেই করতে হবে। আচ্ছা শোনো, এদিকে এসো, কাপড় আনো, গরম জল আর সার্জিক্যাল ইকুইপমেন্টস যা আছে সব নিয়ে এসো এক্ষুনি। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, একদম টেনশন করো না, কেমন? আমার যদি কিছু হয়ে যায় আমাদের সন্তানকে, তুমি ঠিক একদমই সব কথা বলো, কিচ্ছু হবে না। এবার আপনারা সবাই বাইরে যান। থ্যাংক ইউ সো মাচ। সোম দাদু ভাই আর তিতির বউর হাত ধরে এই বাড়িতে নতুন সদস্য আসছে। আমার খুব আনন্দ হচ্ছে। তুমি দেখো, যে আসছে সেও যেন ভালো থাকে, সুস্থ থাকে। ঠাকুর তুমি তো মঙ্গলময়, মঙ্গল জানো তো ঠাকুর, ওই প্রদীপটা পড়ে যাওয়ার পর থেকে আমার কেমন ভয় করছে। কোনো অমঙ্গল হবে না তো ঠাকুর? মনটা কিরম খচখচ করছে ঠাকুর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরা যখন কোনোভাবেই রাজি নয়, তখন তো অন্য রাস্তায় ধরতে হবে। আমার তো মনে হচ্ছে এবার একটা ভালো উকিলের সাথে যোগাযোগ করা দরকার। হ্যাঁ, কিন্তু সেটা করেই বা কি হবে কে জানে।
কারণ বুবাইয়ের কেসটা লড়তে গেলে তো বুবাইকে নিজের পক্ষে কিছু বলতে হবে, মানে কি ঘটেছে, কিভাবে ঘটেছে, সমস্তটা জানাতে হবে। কিন্তু বুবাই তো একটাও কথা বলছে না। সেটাই তো। আর আমাদের বুবাই তো একেবারে চুপ করে থাকার ছেলে নয়। বিশেষ করে আমি যখন ওকে এতবার করে জিজ্ঞাসা করছি, তারপরেও যখন কিছু বলছে না, কিছু না কিছু একটা ব্যাপার তো আছেই। ও না নিশ্চয়ই কিছু একটা নিয়ে খুব ভয় পেয়ে আছে। হ্যাঁ সেটাই তো, কিন্তু কি কারণে ভয় পেয়ে আছে সেটা। উফ, এখন আবার কে ফোন করছে, মহা জ্বালা। কি হলো? ঘটনের মা। মা 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 আপনি ফোনটা রিসিভ করে স্পিকারে দিয়ে কথা বলুন। আরে হ্যাঁ হ্যাঁ, ওই একদিনের লাউডে দিয়ে দিয়ে আমার অভ্যেস হয়ে গেছে। আমি এই একটা পান কোথায় পাবো এখন? আরে কৃষ্ণা, পান লাগবে না, তুমি যেভাবে কথা বলো সেভাবে কথা বলো না। হ্যালো সরু দিদি, বলো। হ্যাঁ কৃষ্ণা দিদি, বলছি যে তুমি চলে যাওয়ার পর না মনটা খুব খচখচ করছিল, জানো তো। মানে অত ভালো একটা সম্বন্ধ হাতছাড়া হয়ে যাচ্ছে। তো ওর বাবার আগে কথা বলা বলে করছিলাম, আমার ছেলের সাথেও কথা হলো। ছেলের সাথে কথা হলো? তা কি বলছে ঘটন? আজই পাত্রপক্ষকে ডেকে আমার সামনে বসিয়ে বিয়েটা ফাইনাল করবে, নইলে কিন্তু আমি আত্মহত্যা করতে। আমার ছেলে তো পাত্রীপক্ষের সঙ্গে দেখা করতে রাজি। বলছি প্রথমে রাজি হয়ে যাবেন না, ওদেরকে একটু লাজে খেলান। হ্যাঁ সরু দিদি, আমার তো এমনটাই মনে হচ্ছিল, কিন্তু তোমরা তো গা করলে না, তাই আমি ওই দুটো জায়গা ওখানে আবার কথা বললাম। তা ওরা পাত্রীপক্ষের সঙ্গে দেখা করতে চেয়েছে কালকে, বুঝেছো? সব কথাবার্তা হয়ে গেছে। আরে ছেলের জন্য একটু ধরাধরি করতে হবে, কি করবে? হ্যাঁ দিদি, বলছিলাম কি, তুমি তো কালকে দেখা করাবে না, আমরা যদি আজকে রাতেই দেখা করি? আজ কিন্তু সরুদিদি, আজ তো দিন ফুরিয়ে এলো। আমার ছেলে তো আর দিনমানে আসতে পারবে না, আমরা পাত্রীপক্ষের সঙ্গে আজ রাতেই দেখা করব। তা কখন বলো? 10টা বলো। দিদি, আজকে যদি রাত্রি 10টার সময় আসো, তুমি সবাইকে নিয়ে চলে আসো, তারপরে সব কথাবার্তা হবে। আর যদি ভালো লাগে, সব মিলে মিশে যায়, তাহলে আজকেই পাকা কথা দিয়ে দেবো। দেখো সরু দিদি, এতবার করে তুমি বলছো বলে আমি কিন্তু অন্য সম্বন্ধ ভাঁড়িয়ে তোমার কাছে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, পাত্রীপক্ষকে আমার কিন্তু ডবল পাওনা চাই, মাথা থাকবে। এই পূর্ণা, কাকিমা তো ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমি নিশ্চয়ই দেবো, আমি অনেক অনেক পাওনা দেবো। হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে রাখি, তাহলে রাত্রে সবাইকে নিয়ে চলে এসো কিন্তু। হ্যাঁ রাখ। কি মেজাবো? হ্যাঁ দেখলে, সেই পর্ণার বুদ্ধিটাই খাটলো। আমি বলেছিলাম না, পর্ণা ভুল হতেই পারে না। এমন জায়গায় ঘা দিয়েছে না, সাপটা গর্ত থেকে বেরিয়ে আসবে এইবার। দাদা, অভিনয়টা আমি ঠিক করে না করলে এসব কিছুই হতো না। হ্যাঁ, আমি চট করে থানায় ফোন করে দিই, ওরা যাতে ঘোতনের বাড়ি পুলিশ বসায়। ঘোতন বাড়িতে এলে খপ করে ধরবে আর আমাদের বুবাইটাকে ছেড়ে দেবে। দাদা দাঁড়ান। আমি তো বুঝতে পারছি না, এতে সমস্যার কি আছে?
দাদা ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ঘোতন তো শুধু এলেই হবে না, মানে ওর মুখ থেকে তো এটা স্বীকার করাতে হবে যে ডাকাতের প্ল্যানিংটা ওর, ও আমাদের বুবাইকে ফাঁসিয়েছে। আর যতক্ষণ না ও নিজের মুখে এটা স্বীকার করছে ততক্ষণ কিন্তু ওকে কোনোভাবেই এটা বুঝতে দেওয়া যাবে না যে পুরোটাই একটা ট্র্যাপ। এত পাকামির কি আছে বলো তো? তারপর দেখা গেল সবই হলো, শেষ মুহূর্তে ঘোতন ওখান থেকে পালিয়ে গেল, তখন? না দাদা, সেরকম কিচ্ছু হবে না। আমি ঠিক সময় মতন পুলিশকে খবর দিয়ে দেবো, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু কোনোভাবেই যাতে ও সতর্ক না হয়ে যায় সেটা আমাদের দেখতে হবে। এই মাথা মোটা, তোকে বেশি কথা বলতে কে বলেছে? তুই চুপ কর, মাথাতে গোবর ছাড়া কিচ্ছু নেই। তাহলে পড়না, এরপর নেক্সট স্টেপটা আমাদের কি হবে? অভিনয়। এতদিন পর্ণার সঙ্গে থাকতে থাকতে আমি বুঝে যাই ওর প্ল্যানিংটা কি। বুবাইকে বাড়িতে ফিরিয়ে আনার জন্যে গোটা দত্ত বাড়ি আরো একবার কোমর বাঁধল একসাথে। কি পর্ণা, তাই তো? তুমি মেয়ে দেখতে যাবে? হ্যাঁ ম্যাডাম। আবার হাসতে হাসতে বলছো হ্যাঁ ম্যাডাম? না চাই তো হাসি এসে যাচ্ছে ম্যাডাম। শুনলাম বসিরহাটের মেয়ে হেবি সুন্দর, আবার উচ্চ বংশ। আপনারা আমার আশীর্বাদ করুন, এবার আমার যাতে বিয়েটা হয়ে যায়। এই তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, পুলিশ তোমাকে হন্যে হয়ে খুঁজছে, তোমার বাড়িতে এসে রেড করে গেছে, আর তুমি এখন মেয়ে দেখতে যাবে? ম্যাডাম যাবো তো রাতের অন্ধকারে, কেউ কিছু টের পাবে না, আপনি কোনো টেনশন করবেন না ম্যাডাম। হ্যাঁ, তুমি শুনছো কি বলছে? হ্যাঁ, যাস না খোদ না, যাস না। ম্যাডাম যখন বারণ করেছে তখন যাস না। শোন, কে কোথায় টোপ ফেলে বসে আছে কে জানে। শোনো ঘোতন, তুমি সৃজন দত্তের ভাইপোকে ফাঁসিয়ে এই বাড়িতে গা ঢাকা দিয়ে আছো। তুমি বাড়িতে ফিরেছো, ওরা যদি একবার জানতে পারে তোমার কিন্তু কপালে অশেষ দুঃখ আছে। হ্যাঁ ম্যাডাম, আমি বলছি তো কেউ কিছু জানতে পারবে না, আপনি এত টেনশন করবেন না। ঘোতন, ঘ্যান ঘ্যান করো না। হ্যাঁ, এটা তো হতেই পারে যে পর্ণার কোনো টোপ। আলোক পর্ণা দত্তকে তুমি এখনো চেনো না। হ্যাঁ, ও যে কতটা ডেঞ্জারাস। এবার যদি কেচিয়ে যায় আমারও ডেঞ্জারাস অবস্থা হয়ে যাবে ম্যাডাম। আমার একটাই বড় স্বপ্ন, বিয়ে করব, সংসার করব। যে সম্বন্ধটা এসছে এটা যদি কেচে যায় ম্যাডাম, সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে। তাই কাটাবে, আগে জীবন তারপর বিয়ে। নিজে বুড়ো ভাম হয়ে দুখানা বিয়ে করে বসে আছে আর আমাকে জ্ঞান দিচ্ছে। কি হলো রে? হ্যাঁ, হঠাৎ করে বিড়বিড় করছিস কেন? হ্যাঁ, কিছু না দাদা। কিছু না? শোন, ম্যাডাম যেটা বললো সেটা মাথায় রাখিস। তোর মতো ছেলে আমাদের দলে খুব দরকার। টোপর পড়ার লোভে আবার হাত করা পড়িস না। ম্যাডাম যেটা বললো সেটা কর, যা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বামী স্ত্রী মিলে কথা বলছিলে বুঝি তোমরা? তুমি তো তমালদারকে ছোট করছিলে। তমালদার ভালো মানুষ বলে তুমি ইচ্ছে মতন অপমান করবে? ছাড়ো ফুলকি, এসব কথা বলো না, ইশিতা বুঝবে না। চুপ করো এখন। কেন চুপ করব? আর কতদিন চুপ করে থাকবো? মাই গড, রোহিতা, লুক এট হার। কি অডাসিটি দেখেছো? তোমাকেও ভয় পাচ্ছে না? মাথায় উঠে গেছে একেবারে। আর এই যে তমাল, এই পাকা মেয়েটাকে মাথায় তুলছো? সিরিয়াসলি, এইভাবে না এই বাড়িতে আমি বেশি দিন আর থাকতে পারবো না। আমার পক্ষে সম্ভব নয়, বিশ্বাস করো। হাউ ডিয়ার শি? তুমি কোন সাহসে আমাকে চিংড়ি দিদি বলে ডাকো? কোন সাহসে? কে দিয়েছে তোমাকে এই সাহসটা? সব সভ্য মেয়ে একটা। রোহিত দা, এই সিচুয়েশনটা কিন্তু আমি ভুলবো না। তমাল দাদা, দেখবে বা সব দোষ ফুলকি দাসের হয়ে যাবে।
দেখো স্যার কিভাবে তাকিয়ে আছে। তোমার আর আমার কপালটাই খারাপ, আমাদের কেউ বোঝে না। আর একটাও কথা বলবে না তুমি, বারণ করছি না, অনেক বাড়াবাড়ি করেছো, আর না। 1000 বার বলেছি সব সময় সব কিছুর মধ্যে কথা বলবে না। ফুলকি তুমি এখন এতটাও ম্যাচিওর্ড হওনি যে তমাল আর ঈশিতার মধ্যে কথা বলবে। যাও উপরে যাও। জানতাম, আমি জানতাম আপনি শুধু আমারই দোষ দেখবেন। কি বললাম আমি? ওপরে যেতে বললাম তো। ফুলকি বাড়ির সবাই ঘুমোচ্ছে, এখন সবাই ঘুম ভেঙে ছুটে আসবে, ভালো লাগবে সেটা? যাও উপরে যাও। ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমি আর কাউকে কিচ্ছু বলবো না। ভাই ফুলকির আবার অভিমান হয়ে গেল। আমি কি করব? সবসময় মুখের ওপর যা বলে সেটা সবাই তো সহ্য করতে পারে না, এটা বুঝতে হবে ওকে। তুমি কি আমার কোনো কথাই সিরিয়াসলি নাও না? তোমাকে সিরিয়াসলি নেবার মতো তুমি কি, মানে তোমাকে সেই সম্মানটুকু আমি দেবো, সেই যোগ্যতা তুমি রাখো? পাকা মেয়েটাকে মাথায় তুলছো? সিরিয়াসলি এইভাবে না, এই বাড়িতে আমি বেশি দিন আর থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, বিশ্বাস করো। শোনো দিদি, চিংড়ি দিদিকে না শিক্ষা দিতে হবে। তোমার দাদার এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। স্যারও তো সেই চিংড়ি দিদিকে আর শাকচুনি ম্যাডামকে খালি ভালোবাসেন, আমাদের মতো মানুষদের কোনো কদরই নেই, যা ইচ্ছে। দেখেছো দিদি কিরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছে? এই জন্যই তো কষ্টটা হয়। ও তমাল দাদা, তুমি এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি যে মা কালীকে আর কি বলবো, সমানে ডাকি, সমানে বলি, চিংড়ি দিদি যাতে তোমার মনের কথাটা বুঝতে পারে। নিহাত তুমি ভালোবাসো, তাহলে একবার বলো, ওই চিংড়ি দিদির নাড়ি ভুড়ি আমি একদম বের করে নেব। কিন্তু তুমি তো রাজি হবে না, তাই কি করা যাবে? তমাল দাদা যাও গিয়ে শুয়ে পড়ো। ভালো বলেছো তুমি ফুলকি। ছোটদা ভাই কখনো খালি পেটে ঘুমোতে পেরেছে? সেটাই তো, তাও আবার বিরিয়ানি না খেয়ে, এটা হয় নাকি? আচ্ছা বৌদি, তুমি একটা কাজ করো, তুমি বিরিয়ানিটা নিয়ে আসো, আমরা সবাই মিলে একসঙ্গে আমার ঘরে বসে লেট নাইট ডিনার করব। কি তাই তো? একদমই, আমিও তো তাই ভাবছিলাম। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি বরং বিরিয়ানিটা গরম করে আনি। ও তমাল দাদা, তোমার এই দুঃখী দুঃখী মুখটা দেখতে না আমার একদম ভালো লাগে না। আচ্ছা শোনো, মা কালীর সঙ্গে আমি একদিন বসবো তোমার এই বিষয়টা নিয়ে, মা কালীকে বলবো চিংড়ি দিদি এতে তোমার মনের কথাটা বুঝতে পারে, তারপর সবটা মা কালীর হাতে ছেড়ে দিতে হবে। মা কালীর ব্যাপার স্যাপার না আবার বোঝা যায় না, অনেক কিছুই হতে পারে। এই তো ফুলকি দাসের ম্যাজিক চলেছে। দেখ দেখ দেখ, ছোটদা ভাই হাসছে, দেখ। তা হাসবো না তো কি করব? ফুলকি যেভাবে কথাগুলো বলছে মনে হচ্ছে না ফুলকি আর মাকালি বন্ধু, ও বলবে আর মাকালি শুনবে। পাগলি মেয়ে একটা। এই তো গরম গরম বিরিয়ানি হাজির। এই চলো চলো সবাই একটু খেয়ে নেবে। আর ফুলকি তুমিও চলো, খেয়ে নেবে। আজকে তো মান অভিমান আর ঝগড়াঝাটির কারণে ঠিক করে কারোর খাওয়াই হয়নি। চলো 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 চলো, খেতে হবে তো। চলো 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 চল খাবি।
দাভাই বলছি তুইও আসতে পারিস। না তো রাজা, আজকে একটা বিশেষ দিন বলে কিছু বলছি না, কিন্তু এরকম লেট নাইট ডিনার কারোর জন্যই ভালো নয়। আমি ঘরে আছি, যা তো রাজা। এই ফুলকি চলো 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 চল দাদা চল। ফুলকির সত্যি সত্যি সমস্ত পরিস্থিতিকে হালকা করে দেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে। তমালের মনটাও হালকা করে দিল। মা কালীর সঙ্গে আমি একদিন বসবো তোমার এই বিষয়টা নিয়ে, তারপর সবটা মা কালীর হাতে ছেড়ে দিতে হবে। মা কালীর ব্যাপার স্যাপার না আমার বোঝা যায় না, অনেক কিছুই হতে পারে। মেয়েটাকে আজ খুব বকাবকি করে ফেলেছি, কিন্তু এই ছিটিয়ালটার এই ছেলে মানুষের অভিমানগুলো নিয়ে যে আমি কি করব বুঝতেই পারি না। না না ফুলকি দাস, তুমি স্যারের ঘরে একদম উকিঝুঁকি মারবে না, নিজেকে একটু সামলাও। সবসময় স্যারকে নিয়ে স্বপ্ন দেখলে চলবে না। দেখছো তো স্যার এখনো শাকচুনি ম্যাডামকে কতটা পাত্তা দেয়। তুমি তোমার মতো থাকো, তোমার দাদার মনটা ভালো হয়ে গেছে, ব্যাস আর কি চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।